আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সলভ করব হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2023-24 কোশ্চেন। এটা সলভমেন্ট অ্যানালাইসিস। এটা অ্যানালাইসিস করলে তুমি এখান থেকে এই পুরো কোশ্চেন 35টা কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি একদম 35টা কোশ্চেন থেকে আরো কি কি কোশ্চেন আসতে পারে এবং হচ্ছে তোমার এইখান থেকে আরো কি কি সাজেশন থাকবে এ টু জেড তুমি একদম কমপ্লিট ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তাই তোমার একদম পারফেক্টলি নোট খাতা নিয়ে দেন প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস এর ব্যাখ্যা এবং এখান থেকে আরো কি কোশ্চেন আসতে পারে গুচ্ছ থেকে, এই টপিকের থেকে হুবহু কোশ্চেন আসলে আরো কি কি টাইপের হতে পারে সব ক্লিয়ার হবে। তাই তোমার নোটটা ইম্পর্টেন্ট এবং মন দিয়ে এই ক্লাসটা করলে তোমার গুচ্ছ একটা প্রপার সাজেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এখানে প্রথম কোশ্চেনটা ছিল এরকম, আন্তর্জাতিক হিসাব ব্যান 01 অনুযায়ী কোনটি আর্থিক বিভিন্ন অংশ নয়। ওকে, তোমাকে যখন এরকম কোনো কোশ্চেন দিবে যে আন্তর্জাতিক হিসাব ম্যান কাকে বলে, ঠিক আছে, এবং এটা অনুযায়ী কোনটি তোমার হিসাব বিজ্ঞান অংশ নয়, এরকম কিছু কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে একটু মুখস্থবিদ্যা কাজে লাগাইতে হবে। হ্যাঁ, তাহলে নাম্বার 1 তোমাকে কিছু মুখস্থবিদ্যা কাজে লাগাইতে হবে। তাহলে হিসাব বিজ্ঞানের আন্তর্জাতিক হিসাব ম্যান 01 অনুযায়ী ধাপ হচ্ছে কয়টি? 5টি। প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক হিসাব ম্যান 01 অনুযায়ী ধাপ হচ্ছে ভাইয়া 5টি। তাহলে 5টি ধাপের মধ্যে কোনটি নয় বলছে? ঠিক আছে, কোনটি নয় বলছে একটু দেখার ট্রাই করি আমরা। এখানে A01 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের 5টি ধাপের মধ্যে 9 কোনটি? আগে প্রথমত এখান থেকে কোশ্চেন হবে ধাপ কয়টি? 5টি। 5টি ধাপ কি কি? আমরা সবাই জানি বিশদ আয় বিবরণী, তারপর নগদ প্রবাহ বিবরণী, দেন হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থানের প্রয়োজনীয় টিকা। তাহলে 4টা আছে কি বিবরণী। ঠিক আছে, খুব মন দিয়ে বুঝো। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, ওকে, নগদ প্রবাহ বিবরণী, আরটা আছে আর্থিক অবস্থার বিবরণী। হ্যাঁ, ওকে ফাইন। এই 4টা হচ্ছে কি জানো? বিশদ, এটা আয় বিবরণী, আর লাস্টেরটা হচ্ছে প্রয়োজনীয় টিকা। এই যে মোট ধাপ হচ্ছে 5টি, কিন্তু যদি এখান থেকে প্রশ্ন আসে বিবরণী কয়টি, তাহলে অ্যান্সার হবে 4টি। তার মানে IAS 01 অনুযায়ী বিবরণী কয়টি? তাহলে ভাইয়া বিবরণী বললে 4টি। ওকে, যদি বলে মোট ধাপ কয়টি, মোট ধাপ হচ্ছে 5টি। তাহলে এখানে দেখো তো উৎপাদন ব্যয় এটা ধাপ নয়। ঠিক আছে, তার মানে অংশ নয় বা ধাপ নয় বললে এটাই অ্যান্সার হচ্ছে এই প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, ওকে ফাইন। এখান থেকে একটা জিনিস তোমাকে খুব ভালো করে জানতে হবে, এই নোট বা টিকা বলতে আর্থিক অবস্থার বিবরণী প্রয়োজনীয় টিকাকে বোঝায়। আবার এই নোট বা টিকা দেওয়া হয় কি অনুযায়ী জানো? পূর্ণ প্রকাশ অনুযায়ী। হ্যাঁ, পূর্ণ প্রকাশ, ওই যে তোমরা পড়ছো না, পূর্ণ প্রকাশ নীতি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী টিকাটা দেওয়া হয়। মানে কতগুলা প্যাচ এর মধ্যে থাকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, কোনো সিকুয়েন্স লাগে না, কিন্তু 5টা ধাপের মধ্যে 4টা বিবরণী এবং একটি লাস্টের টিকা, এবং এই বিবরণী থেকে প্রশ্ন আসে যে কোনটি নয়। হ্যাঁ, ওকে ফাইন। এই যে উৎপাদন ব্যয় কিন্তু ধাপ নয়। ঠিক আছে, ওকে ফাইন। উৎপাদন ব্যয়টা খুব ভালো করে দেখতে হবে। এবার আসো 2 নাম্বার, কোনটি হিসাব সমীকরণ বর্ধিত? আচ্ছা, বর্ধিত রূপ মানে বড় রূপ। আমরা সবাই জানি যে হিসাব সমীকরণের মূল সমীকরণ হচ্ছে a সমান সমান l প্লাস ওই। তারপর এটাও জানি ও এর মধ্যে কি থাকে? c প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। হ্যাঁ, তার মানে এই ওইর উপাদান কয়টি? ওইর উপাদান 4টি। ঠিক আছে, তাহলে 4টি কোনটি? এইটি। তাহলে ওইর উপাদান 4টি। এখন এই দুটাকে যদি বড় করে লিখি তাহলে কি হবে? a সমান সমান l প্লাস, এই ওই না লিখে লিখবো এইটুকু, তাহলে c প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এই জিনিসটা এখানে আসছে বাংলায়। ঠিক আছে, তাহলে বাংলা আসলে কি হবে? এই যে এতে কি অ্যাসেট, অ্যাসেট মানে কি? সম্পদ, আমরা সবাই জানি সম্পদ। এটা কি এলে দায়, লাইবিলিটিস। ক্যাপিটাল মানে মূলধন, রেভিনিউ মানে আয়, ইতে কি আছে? এক্সপেন্স মানে ব্যয়, ডিতে ড্রয়িং মানে উত্তোলন। তাই কি বলতে পারি? দেখো তো, সম্পদ সম্পদ, দায় দায়, মুনাফা কি মাইনাস হয়? বাদ। দেখো তো, সম্পদ সম্পদ, দায়, মূলধন যোগ হয়, আয় যোগ হয়, ব্যয় মাইনাস হয়, উত্তোলন মাইনাস হয়। তাহলে আমি কেমনে বুঝবো? এই দেখো, এই যে এটা মানে কি? ব্যয়, দেখছো এটা মাইনাস হয়েছে, ডিতে ড্রয়িং মানে উত্তোলন মাইনাস হয়েছে। ঠিক আছে, ওকে, রেভিনিউ মানে আয় প্লাস হয়েছে। ওকে ফাইন। আর দায় কি নরমালি থাকে, আর সিতে ক্যাপিটাল মানে কি? মূলধন প্লাস হয়েছে। তাহলে আলটিমেটলি ইংলিশটার বাংলা ভার্সন এসেছে। এবং ইন্টারেস্টিংলি তোমাকে জানতে হবে যে এই ইংলিশটা অনেক সময় পরীক্ষা কিন্তু আসে। ঠিক আছে, আর এটাকে বলে মৌলিক সমীকরণ, এটাকে বর্ধিত রূপ বলে। আবার এখান থেকে প্রশ্ন হবে মৌলিক সমীকরণ উপাদান কয়টি? এটা 3টি। আবার প্রশ্ন হবে ওইর উপাদান কয়টি? 4টি। আবার প্রশ্ন হবে এই যে বর্ধিত রূপের উপাদান কয়টি? 1 2 3 4 5 6টি। এখান থেকে 3 টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটাও মাথায় রাখবা। ওকে আসো, দেন তারপর দেখো ভাইয়া, এরপরে প্রশ্ন আছে প্রদত্ত নোট। ভালো করে দেখো, প্রদত্ত নোট বাবদ, একটা প্রদত্ত নোট বাবদ ব্যাংক থেকে কি আছে? এত টাকা ধার করা হয়েছে। ঠিক আছে, তার মানে তুমি এখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখো, প্রদত্ত নোট বাবদ, তার মানে তুমি ব্যাংক থেকে টাকা ধার নিছো, এক কথায় তুমি নগদ টাকা নিছো, রাইট? নগদ টাকা নিলে কি হবে? নগদান, ডেবিট। এক কথায় তুমি নগদ টাকা নিছো। তো নগদ টাকা নিয়ে তুমি কি দিছো? প্রদত্ত নোট। তার মানে কোথা থেকে নিছো? ব্যাংক থেকে। তার মানে ব্যাংকে বলছো, ব্যাংক তুই আমার প্রদত্ত নোটটা রাখ এবং হচ্ছে আমাকে কিছু টাকা দে। আলটিমেটলি তুমি এক কথায় তুমি কি করছো? নগদ টাকা নিছো, তোমার 5,000 টাকা নগদ নিছো, তোমার সম্পদটা বাড়ছে। ওকে, তাহলে প্রদত্ত নোট একটা দায়। ওকে, তাহলে প্রদত্ত নোট একটি দায়, দায়ের ফলে কি হয়েছে? ক্রেডিট। দায় ক্রেডিট হয়ে এল প্লাস। তাহলে আমি বলতে পারি এ প্লাস আর এল প্লাস। তাহলে এ মানে কি? সম্পদ, তাহলে সম্পদ বাড়বে। ওকে,
এল মানে কি দায়, তাহলে দায়টাও বাড়বে, দায়টা কমবে, ভুল অ্যান্সার। তাহলে সম্পদ বাড়বে, দায় বাড়বে, অ্যান্সার খ রাইট। স্যার আমি যদি এখানে বলি যে ব্যাংক থেকে ঋণ নিয়ে, তাহলে ব্যাংক থেকে ধার নিছে, তাহলে ব্যাংক ঋণ ক্রেডিট, তাও তো ভাই দায় কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। বাট ব্যাংকে যেহেতু বলছে একটা প্রদত্ত নোট দেওয়া হয়েছে, দ্যাটস মিন প্রদত্ত নোটটা আমার দায়, এটা ক্রেডিট হিসেবে গণ্য হবে, ঠিক আছে। ওকে ফাইন। এখানে একটা কথা, যদি এখানে এরকম বলতো প্রদত্ত নোট বাবদ মালিক ব্যক্তিগতভাবে করছে, তাহলে কিন্তু লেনদেন হতো না, কারণ মালিক ব্যক্তিগত কোনো লেনদেন আমার কি প্রতিষ্ঠান হিসেবে আসে, এটা আমরা জানি, বুঝতে পারছো কি বলছি। ওকে আসো, এখন আরেকটা জিনিস যাবে আসতে পারে, প্রদত্ত নোট বাবদ কি প্রদত্ত হিসাবের কাছ থেকে প্রদত্ত নোট বাবদ ধারে ক্রয়, সেক্ষেত্রে কি হতো, তুমি ক্রয় করে একটা প্রদত্ত নোট দিছো, বুঝতে পারছো, তার মানে যাবে কি হতো, ক্রয় ডেবিট, প্রদত্ত নোট ক্রেডিট। তার মানে এই প্রদত্ত নোটে একটা অঙ্গীকার নামা, তুমি একটা নোট দিচ্ছ একজনকে, তার বিনিময়ে তুমি টাকা আনছো বা পণ্য আনছো বা কিছু কিনে নিয়ে আসছো। ওকে ফাইন, ক্লিয়ার। আসো, বলতে প্রদত্ত নোট বাবদ কি তুমি একটা কি মণিহারি ক্রয় হতে পারে, তাহলে মণিহারি কিনছো, ওর এগেইনস্টে কি দিছো, টাকা দাওনি, তুমি নোট দিছো, তাহলে প্রদত্ত নোট ক্রেডিট, এভাবে তোমাকে থিঙ্কিং করতে হবে। আসো, তাহলে প্রদত্ত নোট দেওয়া হয়, প্রাপ্য নোট কি পাওয়া যায়, বুঝতে পারছো, প্রদত্ত নোট দেওয়া হয়, প্রাপ্য নোট পাওয়া যায়। নিত্য মজুদ, নিত্য রাখ নাম কি মনে রাখবা, অবিরত, তো নিত্য অথবা অবিরত, ঠিক আছে। এই পদ্ধতিতে পণ্য ক্রয়, তাহলে দেখো বাকিতে পণ্য ক্রয়, স্বাভাবিকভাবে আমরা যেটা ফলো করি তার নাম কি কালীন, তো আমরা যেটা ফলো করি তার নাম হচ্ছে কালীন। সেই কালীনের ক্ষেত্রে যাবে কি ক্রয় ডেবিট, আর যদি বাকিতে তাহলে প্রদেয় অথবা পাওনাদার ক্রেডিট। কিন্তু সেই ক্ষেত্রে এখানে কি আছে, নিত্য বা অবিরত। তাহলে নিত্য বা অবিরত বললে কি, নিত্য বা অবিরত মানে হচ্ছে ক্রয়ের জায়গা কি মজুদ, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমি বলতে পারি যে ক্রয়ের স্থানে কি হবে, জাস্ট মজুদ, আর কিছু না। তাহলে মজুদ হিসাব ডেবিট, আর প্রদেয় জায়গা প্রদেয় ক্রেডিট। তার মানে আমরা কি বুঝলাম, নিত্য বা অবিরতর ক্ষেত্রে কি হবে, ক্রয়ের স্থানে মজুদ হয়, আর কোনো পার্থক্য কিন্তু নাই, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো, এই জায়গায় মজুদ আমার কি সম্পদ, সম্পদ ডেবিট মানে এ প্লাস, কারণ সম্পদটা বাড়ছে। প্রদেয় আমার দায়, দায় কখন ক্রেডিট হয়, দায় যখন কি দায় বাড়লে আমার ক্রেডিট হয়, এল প্লাস। তাহলে বলতে পারি এ প্লাস আর এল প্লাস কোন পদ্ধতি, নিত্য। এখন যদি বলা হয় কালীনে কি হবে, এই যে ক্রয় মার ব্যয়, তাহলে ওই মাইনাস, এটা প্রদেয় ক্রেডিট মানে এল প্লাস। কিন্তু নিত্য চেয়েছে, তাই অ্যান্সার এটা নিতে হবে, বুঝতে পারছো। কালীন বললে এটা নিতাম, নিত্য চার কারণে এই দ্বিতীয়টা অ্যান্সার নিতে হবে, কারণ এটা তো নিত্য পদ্ধতি, তাই না। ওকে, তাহলে কি হবে, সম্পদ বৃদ্ধি আর দায় বৃদ্ধি, দেখো তো কোথায় আছে, সম্পদ দায় বৃদ্ধি পাবে, অ্যান্সার নাম্বার ক। তাহলে কেন আমরা প্রথমটা অ্যান্সার নিব না, বুঝতে পারছো, কারণ এখানে পদ্ধতির কথা বলে দিয়েছে, তাই তোমাকে খুব হুঁশিয়ার খেয়াল রাখতে হবে প্রশ্নে কোন পদ্ধতির কথা বলছে। ঠাস করে পেলে অ্যান্সার করলে কিন্তু হবে না, ঠিক আছে। নিত্যর এক নাম হচ্ছে অবিরত, কালীনের এক নাম হচ্ছে কালান্তিক, ঠিক আছে। ওকে ফাইন। অগ্রিম আয় কোন ধরনের হিসাব, একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করো, অগ্রিম আয় মানে কি আগে টাকা নিছো, এখন তুমি একজন মানুষ কাছে আগে টাকা নিছো মানে কি অন কাইন্ড অফ দায়, তুমি কিন্তু তার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিছো, অগ্রিম আয়। আর এক নাম কি অনুপার্জিত আয়, এই নামগুলো খুব ভালো করে শুনবা, ঠিক আছে। অনুপার্জিত আয়, ওকে, অনুপার্জিত আয় আর অগ্রিম আয় একই জিনিস। বাট যদি কখনো থাকে উপার্জিত আয়, কি থাকে ভাইয়া, উপার্জিত, উপার্জিত, তো উপার্জিত আয় কিন্তু কি এটা একটা আয়, আয় হয়ে গেছে, এটা কিন্তু দায় না, বুঝতে পারছো। উপার্জিত আয় মানে এটা তোমার আয়, হ্যাঁ। তাহলে অগ্রিম আয় বা আর্ন রেভিনিউ, ওকে, বা অনুপার্জিত আয়, তুমি এখনো আয় হয়নি, এটা কি দায়, কোন দায়, চলতি দায়, কারণ তুমি এখনো কি ওই টাকাটা পরিশোধ করনি তাকে, মানে তুমি তোমার আয় হয়েছে এখনো হয়নি, আগে টাকা নিছো, ওকে। তাহলে আর্ন রেভিনিউ বা অনুপার্জিত আয় বা অগ্রিম এটা একটা অনকার চলতি দায়, বুঝতে পারছো, চলতি দায়। এখান থেকে কি প্রশ্ন জানো, সব থেকে ইম্পর্টেন্ট সমন্বয় দাখিলার প্রশ্ন আসে, হ্যাঁ। এই সমন্বয় দাখিলা কি বলে জানো, এটা সমন্বয় দাখিলা কি জানো, খুব মন দিয়ে খেয়াল করো। সমন্বয় দাখিলা হচ্ছে কি জানো, আয় সারা জীবন কি হয়, ক্রেডিট, তাহলে আয় ক্রেডিট, অতে অগ্রিম, অতে আয়, অগ্রিম আয় ডেবিট, ঠিক আছে। এটা সমন্বয় দাখিলা আছে, এটা বুঝতে পারছো, এখানে প্রশ্ন হয় এই সমন্বয় দাখিলা দিলে কি হয়, আয় ক্রেডিট মানে ওই প্লাস, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। আর অগ্রিম আয় এটা ক্রেডিট, অগ্রিম আয় দায় হিসাব, দায় কখন ডেবিট হয়, অগ্রিম আয় তো এখানে ডেবিট, তাহলে দায় কখন, দায় কমে গেলে তাহলে এল মাইনাস। সমন্বয় দিলে, সমন্বয় না দিলে কি উল্টে যায়, এল প্লাস আর ওই মাইনাস। সমন্বয় দিলে আর না দিলে এখান থেকে প্রশ্ন হয়। তার মানে অগ্রিম আয়ের ক্ষেত্রে কোন হিসাব স্বাভাবিক প্রশ্ন হয়, অগ্রিম আয়ের সমন্বয় দিলে আর না দিলে প্রশ্ন হয়, আবার প্রশ্ন হয় অগ্রিম, অগ্রিম আয়, আয় গ্রহণ, তার মানে অগ্রিম আয় গ্রহণ, দ্যাটস মিন অগ্রিম আয় বাবদ গ্রহণ 5,000 টাকা। কারণ অগ্রিম আয় সমন্বয় যাবে দাও না, অগ্রিম আয় কোন হিসাবও না, অগ্রিম আয় বাবদ 5,000 টাকা গ্রহণ, তাহলে তুমি নগদ টাকা নিছো, তখন যাবে কি হবে, যে নগদ টাকা নিছো মানে কি ভালো করে বুঝো, নগদান হিসাব ডেবিট, ঠিক আছে। তুমি নগদ নিছো, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 5,000, নগদান আমার সম্পদ এ প্লাস, অগ্রিম আয়, অতে অগ্রিম অতে আয়, তাহলে অগ্রিম আয় ক্রেডিট, কারণ অগ্রিম আয় দায়, এল প্লাস শেষ। এটা হচ্ছে অগ্রিম আয় বাবদ নগদ টাকা গ্রহণ, এটা একটা সাধারণ জাবেদা, কারণ এখানে নগদ টাকা পাওয়া গেছে, ঠিক আছে ভাইয়া। এটা একটা সমন্বয় জাবেদা, সমন্বয় দিলে,
সমন্বয় না দিলে আর অগ্রিম আয় স্বাভাবিক কোন হিসাব। এখান থেকে 3 টাইপের প্রশ্ন হইতে পারে, ঠিক আছে? খুব ভালো করে মাথায় রাখবা। তো অগ্রিম আয় থেকে প্রশ্ন লিখি, বকেয়া আয় থেকে প্রশ্ন হবে। তোমরা সমন্বয় যাবে না, যারা আমার করছো তারা ভালো করে জানো, বাট এখানে আমি হালকা করে দেখাই দিলাম। হ্যাঁ, দেখো একটি বারাকা লিমিটেড কোম্পানির এই যে এত টাকা দিয়ে একটি মেশিন কিনছে, ভালো কথা। তার পরিবহন খরচ আছে, ওকে। সংস্থাপন খরচ আছে, ওকে। মেশিনটি চালু করার আগে পরীক্ষা খরচ আছে, তার মানে সে এখনো চালু করেনি বা ব্যবহার করেনি, তার আগে একটা পরীক্ষা খরচ হয়েছে। সেই মেশিনের লাইসেন্স বাবদ ফি হয়েছে, দুর্ঘটনা যাবত বীমা হয়েছে, ঠিক আছে, এত টাকা। মেশিন হিসাবে কত টাকা যাবে আমরা মনে রাখবো খুব ভালো করে। মেশিন হিসাবে ঠিক তত টাকায় যাবে সেই মেশিনটি ব্যবহারের উপযোগী করতে যত খরচ আছে। তার মানে সেই মেশিনটি ব্যবহারের উপযোগী করতে যত খরচ আছে, আই রিপিট, সেই মেশিনটি ব্যবহারের উপযোগী করতে যত খরচ আছে তত খরচই মেশিনটির হিসাবে যাবে। ক্লিয়ার? সেই মেশিনটি ব্যবহারের উপযোগী করতে যত খরচ আছে, আই রিপিট, সেই মেশিনটি ব্যবহারের উপযোগী করতে যত খরচ আছে তা মেশিনের কি হিসাবে যাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আসলে তো ব্যবহার উপযোগী কত খরচ আছে, ফার্স্ট অফ অল খরচ আছে কত, 5 লাখ টাকা। এই যে, ওকে ফাইন, এটা কিনা হয়েছে, তাই না ভাইয়া? 5 লাখ টাকা কেনা হয়েছে। এরপর দেখো পরিবহন কিন্তু 2, তাহলে ভাইয়া কত হবে, 5 লাখ, ওকে লিখলাম। এরপর হয়েছে ভাইয়া 2000, ওকে। সংস্থাপন করতে লাগছে 20,000, ওকে ফাইন, 20,000। চালু করার আগে সে পরীক্ষা করছে 10,000, ওকে 10,000। লাইসেন্স মেশিনের কি অবশ্যই ব্যবহারের আগেই করতে হয়, তাই না? লাইসেন্স এত টাকা। কিন্তু বীমা কি করতে হয় না, বীমা কিন্তু ব্যবহারের পরে করলেও হয়, বীমা না করলে যে মেশিন চালানো যাবে না, ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে 5,30,000, ওকে ফাইন। আর হচ্ছে 2, 5, তাহলে 5,35,000 টাকা হচ্ছে এই যে মেশিনের কি টোটাল টাকা ডেবিট করতে হবে, অথবা মেশিনের টোটাল খরচ। কেন দুর্ঘটনা বীমাটা লিখতে হবে না ভাইয়া? আপনি যদি মেশিনটি ব্যবহার শুরু করার আগে এরকম কোনো কন্ডিশন দেখেছেন যে মেশিনের বীমা না করলে মেশিন চালু করা যাবে না? না, মেশিন চালু করার পরেই তো দুর্ঘটনা হতে পারে, সম্মুখীন হতে পারে মানুষ। মেশিন চালু করবে আগে, মানুষ ব্যবহার করা শুরু করবে, তারপরে তো বীমা করতে যাবে, নাকি মেশিন কিনেই বীমা করতে চলে যাবে? ওকে, রিস্ক যখন দেখবে তখন বীমা করতে যাবে। এই জন্য এটা মেশিনের কি ব্যবহার সংক্রান্ত ব্যবহার উপযোগী খরচ অথবা মেশিন হিসাবে যাবে না, এটা জাস্ট পরিচালন ব্যয় যাবে আলাদাভাবে। ঠিক আছে, ওকে আসি এখানে। তাহলে বলেছে কি, বলেছে একটি 5,000 টাকার চেক ইস্যু করা হলেও ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে ব্যাংক সমন্বয়ে বিপরীতে। আচ্ছা, তাহলে একটি চেক ইস্যু করা হয়েছে, বাংলা ভাষায় বুঝেন খুব মন দিয়ে। তাহলে এটা একটা চেক, তাহলে এই চেকটা আপনার, তাহলে এই চেকে আপনার সাইন ছাড়া কেউ ইস্যু করতে পারবে না। তাহলে চেক ইস্যু করার ক্ষমতাকে একমাত্র তোমার, তার মানে তুমি কে, যেই ব্যক্তির ব্যাংকে হিসাব আছে, তার মানে তুমি কে। এখানে আমরা জানি ব্যাংক সমন্বয়ে বিভিন্ন 2টা পক্ষ থাকে, একটা নগদান বই, একটা হচ্ছে ব্যাংক বই, এটা আমরা সবাই জানি। এইটা হচ্ছে কি তুমি, এটা হচ্ছে কি ব্যাংক। এখন এই চেকটা তাহলে ইস্যু করবে কে, নগদান বই। কারণ কি, এই চেকটা তুমি মানে নগদান বই, তাই না? তার মানে তুমি যদি চেকটা ইস্যু করো তোমার চলে যায়, তাহলে তুমি যদি ইস্যু করো তোমার কি ক্রেডিট। এই যে বলেছে ইস্যু করা হয়েছে, ব্যাংকে উপস্থিত হয়নি, তাহলে তুমি যদি ক্রেডিট করো ব্যাংক তো করবে উল্টা, তুমি যা করো ব্যাংক উল্টা, তাহলে ব্যাংক কি করবে, ডেবিট। ওকে ফাইন। এখন আসো, তোমার ক্রেডিট মানে চলে যায় মানে মাইনাস, ব্যাংকের ডেবিট মানে কি উল্টা, রাইট? উল্টা ব্যাপারটা দেখো, তোমার ক্রেডিট মানে মাইনাস, ওকে ফাইন। তোমার ক্রেডিট মানে কি মাইনাস, ভালো করে বুঝো, তোমার ক্রেডিট মানে মাইনাস, তাহলে ব্যাংকের কি মানে মাইনাস, ব্যাংকের উল্টা। ভালো করে শোনো, তোমার ক্রেডিট মানে মাইনাস, তাহলে ব্যাংকের কি ডেবিট মানে মাইনাস। আচ্ছা, তোমার ক্রেডিট মানে মাইনাস, তাহলে ব্যাংকের ক্রেডিট মানে কি, ব্যাংকের ক্রেডিট হলো তো প্লাস, আর ব্যাংকের ডেবিট মানে মাইনাস। তাহলে এখানে এই লেনদেনটা কি হয়েছে, ব্যাংকের ডেবিট হয়েছে। স্যার 2 জায়গায় কেন মাইনাস, ভাইরে এখানে ক্রেডিট এখানে ডেবিট, তাহলে মাইনাস এখানেও মাইনাস, যাওয়াই হোক গা, আমি তো ভাই এখানে ডেবিট হয়েছে, রাইট? এই যে ব্যাংক ইস্যু করেছে, দ্যাটস মিন ব্যাংক কি, সরি নগদান বই ইস্যু করেছে, নগদান বই ইস্যু করলে করে ক্রেডিট চলে যায়, ডেবিট মানে মাইনাস, ওকে ফাইন। আর ব্যাংকের ডেবিট হবে উল্টা, তাহলে ব্যাংকের ডেবিট মানে মাইনাস উল্টা, বুঝতে পারছো? তাহলে এই লেনদেনটা কি হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার। মনে রাখবা সেকেন্ড পার্টটা অ্যান্সার। কেন অ্যান্সার বলেছে, ব্যাংকে উপস্থিত হয়নি মানে ব্যাংক কাজটা করেনি, তাহলে ব্যাংকেই কাজটা করবে, তাহলে ব্যাংকের ডেবিট পাশে যাবে অথবা ব্যাংকে মাইনাস হবে। দেখো তো, ব্যাংক জেরের সাথে যোগ হবে না বাদ, ব্যাংক জের থেকে বিয়োগ, ইয়েস ব্যাংক জেরের থেকে বিয়োগ হবে, এই নগদান বাদ, তাহলে এই দেখো ব্যাংক জেরের সাথে বিয়োগ হবে, বুঝতে পারছো? তাহলে বিয়োগ না বলে যদি বলতো ডেবিট তাও হতো। তার মানে আলটিমেটলি তোমার এই সেকেন্ড পার্টটা যে কাজটা করেনি সেই অ্যান্সারটা করবে। আসো ওকে, এবার আসো, কম্পিউটার করা এত টাকা ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হলো। আচ্ছা দেখো, একটা কম্পিউটার কিনছো, একটা সম্পত্তি,
তাহলে তুমি সম্পত্তি কিনলে কি করো, বেসিক্যালি ওই সম্পত্তির নামে লিখো, রাইট? তারপরে কম্পিউটার ক্রয় করলে কি লিখবে, কম্পিউটার ডেবিট আর নগদান ক্রেডিট। কি তুমি কি করছো, ক্রয় হিসাবে লিখছো। তাহলে এখানে কি হইলো, কম্পিউটার হিসাবে না লিখে, তাহলে তুমি কম্পিউটার হিসাবে না লিখে লিখছো ক্রয়। তার মানে কম্পিউটার একটা ডেবিট, ক্রয়ও ডেবিট। তার মানে ডেবিট ডেবিট ঠিক আছে, কিন্তু তুমি কোনো সম্পত্তি জায়গায়, বড় কোনো সম্পত্তি জায়গায় লিখছো ছোট সম্পত্তি। তার মানে এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, বড় ব্যয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা জানি যে বড় মূলধন জাতীয় ব্যয়ের জায়গায় মুনাফা জাতীয় ব্যয় লিখলে নীতিগত ভুল বলা হয়, বুঝতে পারছো? এখন একটা জিনিস তুমি মন দিয়ে বুঝো, ঠিক আছে? যদি আমি বলি একজন কম্পিউটার দোকানদার তিনি কম্পিউটার করে ক্রয় হিসাবে লিখছে, এটা কোনো ভুল না, কারণ তার তো কম্পিউটারের দোকান, তার কাছে এটা পণ্য, ওকে? বাট তোমার আমার কাছে সিম্পল ভাবে কম্পিউটার একটা ব্যবহারযোগ্য কি একটা সম্পদ, বাট কম্পিউটার দোকানদারের কাছে এটা একটা পণ্য, তখন সে ক্রয় হিসেবে লিখতে পারবে, কারণ এখানে কোনো লেখেনি যে কম্পিউটার দোকানদার, জাস্ট সিম্পল কথা বলছে। তার মানে বুঝতে হবে যে কোনো কেউ ব্যবহারের জন্য কিনছে। তাহলে কম্পিউটার কিনছে, সে কম্পিউটার একটা মূলধন জাতীয় ব্যয়, সে ক্রয় হিসাবে লিখছে মুনাফা জাতীয় ব্যয়, দ্যাটস কল, এটা হচ্ছে নীতিগত ভুল। ওকে, আসো আমরা সবাই জানি পরিপূরক ভুল কি, একটি ভুলকে যখন আরেকটি ভুল দ্বারা সংশোধন করা হয়। যেমন তোমাকে বলা হলো বেতন 200 টাকা কম ডেবিট পাশে, অন্যদিকে ভাড়া ডেবিট পাশে 200 বেশি, তাহলে একবার বেতন 200 কম আর একবার ভাড়া 200 বেশি, এই যে একটা ভুল আরেকটা ভুল দ্বারা পূরণ হলো, পরিপূরক ভুল। লেখার ভুল মানে কি জানো, মনে করো তোমাকে বলা হইলো বেতন কি 500 টাকা জায়গায় তুমি লিখছো বেতন হিসাবে 200, এই যে তুমি টাকা লিখতে ভুল করছো, এটা লেখার ভুল, ডেবিটও ক্রেডিটও ভুল যায়। ওকে ফাইন, বেদেখার ভুল মানে তুমি রহিমের জায়গায় করিম, করিমের জায়গায় করিম এভাবে লিখছো, এরকম। কোনটি আয় নয়, মানে বলেছে আয় নয়, আয় কি বেসিক্যালি প্রতিনিয়ত হয়, বুঝতে পারছো? আয় কি বেশি প্রতিনিয়ত হয়ে থাকে, এটা হচ্ছে একটা আয়। তাহলে আয় জিনিসটা হচ্ছে তোমার কি প্রতিনিয়ত হয়ে থাকে। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে তোমার কি আয় নয় বলেছে। এখানে বলেছে আয় নয়, পণ্য বিক্রয়লব্ধ অর্থ, তাহলে বিক্রি করে তো আয় হয়, কারণ বিক্রয় তো ক্রেডিট পাশে দেখাও। সেবা থেকে প্রাপ্তি, সেবাও তো একটা আয়, আয় হিসেবে দেখাও। ভাড়া বাবদ প্রাপ্তি, তাহলে প্রাপ্ত ভাড়া এটা একটা আয়, ওকে, কারণ তোমার ক্রেডিট পাশে দেখাও এটা। ঋণপত্র বিক্রয়, আচ্ছা ঋণপত্র কি প্রতিনিয়ত বিক্রয় করো? নো, অনেক দিন পর পর, কয়েক বছর পর মেয়াদ শেষ হলে। তো এটা তো যেই বিক্রয়টা বা যেখান থেকে প্রতিনিয়ত টাকা আসে না, সেটা কিন্তু আয় না। এটা কি, এটা হচ্ছে অনেক দিন পর পর আসে, তাহলে এটা হচ্ছে রেগুলার কোনো আয় নয়, বুঝতে পারছো? ওকে ফাইন, এটা রেগুলার কোনো কি আয় নয়। এরপর দেখো সমাপনী দাখিলা দেওয়া হয় কোন হিসাবটি শূন্য করার জন্য, ঠিক আছে? তাহলে সমাপনী দাখিলা কি ভালো করে বুঝতে হবে। সমাপনী দাখিলা হচ্ছে যে দাখিলা, সমাপনী মানে শেষে, দাখিলা মানে জাবেদা, তাহলে বছর শেষে যে জাবেদা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। এই সমাপনী দাখিলা দেওয়া হয় তিনটি হিসাবের জন্য, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, একটা হচ্ছে উত্তোলন। এই তিনটি হিসাব নিয়ে কি করা হয়, সমাপনী দাখিলা দেওয়া হয়, বুঝতে পারছো? এই তিনটি হিসাবকে কি করার জন্য, এই তিনটি হিসাবে যে শূন্য করার জন্য। কখন, সমাপনী মানে বছর শেষে, তার মানে বছর শেষে এই তিনটি হিসাবের জের শূন্য করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। প্রশ্ন হবে আয় বলতে কি সকল আয়, ব্যয় বলতে সকল ব্যয়, উত্তোলন বলতে কি সকল প্রকার উত্তোলন, ঠিক আছে? তাহলে এই উত্তর এখানে কোনটা আছে, বলেছে কোন উদ্বৃত্ত শূন্য হবে, আয় ব্যয় উত্তোলন, এই তিনটার উদ্বৃত্ত শূন্য হবে, বুঝতে পারছো? এখন প্রশ্ন আছে দেখো, তাহলে এই সমাপনী দাখিলার মাধ্যমে যে শূন্য হবে এই তিনটির, তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য হবে না কি কি, শূন্য হবে না বা বন্ধ করা যাবে না, শূন্য হবে না বন্ধ করা যাবে না সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তাহলে এই তিনটি আবার সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা যাবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি বন্ধ করা যায় আর কোনটি বন্ধ করা যাবে না। দেখো তো বলেছে কোনটি শূন্য হবে, এই সেবা আয়, এটা একটা আয়, এটা বন্ধ করা যাবে। অগ্রিম ব্যয় যাবে না কেন, এই শুধু ব্যয় থাকলে যেত, এটাকে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় চলতি সম্পদ। অনুপার্জিত আয় চলতি দায়, আর একটা অগ্রিম আয়, একটু আগে কিন্তু পড়ছিলাম। বিলম্বিত বিজ্ঞাপন একটা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, শুধু বিজ্ঞাপন থাকলে হতো, বিলম্বিত বিজ্ঞাপন কি একটা অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, ওকে? এটা কি, এটা হচ্ছে একটা অলিক সম্পদ বা হচ্ছে ভুয়া সম্পদ, এটা একটি সম্পদের পাশে, তাহলে এইটাই একমাত্র হচ্ছে আয়, আর বাকিগুলা ব্যয়, বাট এর আগে যে একটু অগ্রিম আছে এই জন্য চলতি সম্পদ, আয়ের আগে অনুপার্জিত হচ্ছে চলতি দায়, বিজ্ঞাপন আগে বিলম্বিত আছে হয়ে গেছে অলিক বা ভুয়া সম্পদ, এই জন্য এগুলো যাবে না। আশা করি ক্লিয়ার, এখান থেকে এই বেসিক গুলো থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ। কোনটি কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধ, তাহলে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ সক্ষমতা পরিমাপ করে, খুব মন দিয়ে বুঝো। এখানে দুইটা পয়েন্ট মনে রাখবা, যদি বলতো চলতি দায় পরিশোধের সক্ষমতা, তাহলে অ্যান্সার হতো তারল্য অনুপাত। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেক বেশি আসে, ওকে? তারল্য অনুপাত কি, তারল্য অনুপাতের ক্ষেত্রে তোমাদের আর্থিক বিশ্লেষণ পড়ছো, তোমরা খুব ভালো করে জানো এই জিনিসটা, সেটা হচ্ছে কি জানো, এই আর্থিক বিশ্লেষণের মধ্যে তিনটা ধাপ আছে, একটা তারল্য অনুপাত, একটা কি মুনাফা উপার্জন অনুপাত, এখানে আছে, হ্যাঁ আছে, তারল্য অনুপাত, মুনাফা উপার্জন অনুপাত, একটা সচ্ছলতার অনুপাত।
এই তিনটি থেকে অনেক প্রশ্ন আসে। কিভাবে? এই তারল্যের মধ্যে কি কি আছে? চলতি, তারপরে তড়িৎ অনুপাত আছে, তারপরে চলতি মূলধন আছে, তারপরে কি আছে তোমাদের প্রাপ্য হিসাব আবর্তন আছে, এগুলো আছে না, প্রদেশ আবর্তন আছে, মজুদ আবর্তন আছে, এবং মুনাফার মধ্যে কি আছে? নিট মুনাফা, মোট মুনাফা, সম্পত্তি আবর্তন আছে। সচ্ছলতার মধ্যে কি আছে? দায় অনুপাত আছে, তারপর আছে কি দায় মূলধন, বহিদায় মূলধন, এগুলো আছে না। তাহলে আলটিমেটলি এই জায়গায় যদি বলে মুনাফা উপার্জন দক্ষতা নির্ণয় করে কোনটি, অ্যান্সার এটি। যদি চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্ণয় করে কোনটি, এটি। যদি বলে দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা কোনটি, এটি। তাহলে তিনটার কাজ তিনটা, ঠিক আছে। একটা চলতি দায় পরিশোধের ক্ষমতা নিরূপণ করে, একটা মুনাফা উপার্জনের ক্ষমতা বুঝাই, আর একটা হচ্ছে মানে একটা প্রতিষ্ঠান কতটা সে মুনাফা অর্জন করতে পারলো বা তার আর্নিংটা বোঝায় আর কি। তার সচ্ছলতা বলতে সে কতটুকু দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করতে পারলো তাকে বোঝায়, ঠিক আছে। তার মানে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ বললে কি বোঝাবে? এই যে সচ্ছলতা বোঝাবে, ঠিক আছে। আর সচ্ছলতার ক্ষেত্রে মনে রাখবা মাঝখানে একটা হাইফেন থাকে, যেমন দেখো দায় মালিকানা, মনে আছে তোমাদের সবার? দায় মালিকানা মানে কি? বহিদায় বাই মালিকানা তহবিল, এটা কিন্তু সূত্র। তাহলে এই যে যে তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ শিখছিলা যে থিওরি গুলা, সেগুলো এখানে কিন্তু কাজে লেগে গেল, ঠিক আছে। আসো, আর এখান থেকে কিন্তু এরকম প্রশ্ন হয় যে কোনটি তারল্য অনুপাত নয়, কোনটি সচ্ছলতার অনুপাতের মধ্যে পড়ে না, এরকম কোশ্চেন কিন্তু হয়। আমি বেসিক অনেকবার পড়াইছি এগুলা পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। আসো, বলে যে পদ্ধতিতে, কোন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অপচয় নির্ণয় করা সম্ভব নয়, বলেছে কোন পদ্ধতি, এখানে সময়ের ভিত্তি, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, কিন্তু তোমাকে এখানে আরো অনেক কিছু জানার আছে। কোন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে, খুব মন দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে উৎপাদন একক। ওকে, তো এটা মাথায় রাখবা, সময়ের ভিত্তিতে কি, তোমাদের সাধারণত এটা আসে না বেশি একটা, তোমাদের সবথেকে পরীক্ষা আসে সরলরৈখিক ক্রমহ্রাসমান। এখান থেকে কি কি আসে? এখান থেকে একটা জিনিস সব থেকে মনে রাখবা, সরলরৈখিকে অপচয় নির্ণয়ের ক্ষেত্রে কি কি লাগে? মেয়াদ লাগে, তারপর হচ্ছে একটা সম্পত্তি ক্রয় মূল্য লাগে, ভগ্নাবশেষ মূল্য লাগে, ঠিক আছে। ভগ্নাবশেষ ক্রয় মূল্য লাগে, আর হচ্ছে মেয়াদ লাগে। আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ সহকারে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না, বুঝতে পারছো? ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটাকে মাথায় রাখবে, এটা কি সময়ের ভিত্তিতে কি অবস্থা নির্ণয় করা সম্ভব কি নয়, বুঝতে পারছো? এটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর কি। এবং এই যে এই পদ্ধতিতে প্রথম বছরের, মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসছে, প্রথম বছরের অবস্থায় সবথেকে কি হয়? প্রথম বছরের অপচয় খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একদম পারফেক্ট মনে রাখবা। প্রথম বছরের অবস্থায় কি থাকে? থেকে লাস্টের বছর অবস্থায় সমান থাকে, মানে প্রত্যেক বছর সমান, বুঝতে পারছো? প্রত্যেক বছরে কি সমান থাকে, এবং প্রত্যেক বছর অবস্থায় এখানে কি থাকে? সমান থাকে। আর এই জায়গা কি থাকে? আস্তে আস্তে কমতে থাকে। এই তিনটাই কি আস্তে আস্তে অবশ্যই কমতে থাকে। তাই এই পদ্ধতিকে কি বলে জানো? ত্বরান্বিত পদ্ধতি, মানে সরি, এটাকে এই তিনটাকে বলে ত্বরান্বিত, মানে ক, গ আর ঘ, কারণ এই তিনটা আস্তে আস্তে কমতে থাকে। তাই এই ঢাবি 17-18 কোশ্চেন মনে হয় বলা হয় ত্বরান্বিত পদ্ধতি, কারণ আস্তে আস্তে কি হয়? কমতে থাকে, ঠিক আছে। আর এখানে প্রত্যেক বছর স্থির থাকে, বুঝতে পারছো কি বলছি? আর এই বইটা আস্তে আস্তে কমতে থাকে, ক্লিয়ার? ওকে, আসো এখানে দেখো, বলেছে একটি ম্যাথের কথা, যে চতুর্থ বছরে অবচয় কত টাকা। কোন পদ্ধতির কথা বলছে? ক্রমহ্রাসমান পদ্ধতির কথা বলছে। আমরা সবাই জানি ক্রমহ্রাসমান মানে আস্তে আস্তে কমতে থাকে, তাই না? দেখো, ক্রয় মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, পরিবহন খরচ হচ্ছে 50, তাহলে 5 লাখ আর 50, 5 লাখ 50, সংস্থাপন খরচ হচ্ছে কত? 50, তাহলে 6 লক্ষ টাকা। আর ভগ্নাবশেষ মূল্য আসবে না, কেন? ক্রমহ্রাসমান পদ্ধতি বলেছে। তার মানে 5 লক্ষ 50 আর 6 লক্ষ টাকা। এবার আসো, এখন দেখো আয়ুষ্কাল 4 বছর। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখো, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় বের করতে গেলে অবচয় হার লাগে। আর আমরা সবাই জানি অবচয় হার মানে ক্রমহ্রাসমানে 200 ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল হচ্ছে এটা মেয়াদ, তাহলে 50%, ঠিক আছে। যদি বলতো সরলরৈখিকে, তাহলে কি হতো? 100 ভাগ আয়ুষ্কাল হইতো। তার মানে ক্রমহ্রাসমানের আয়ুষ্কাল মানে হচ্ছে, সরি, অবচয় হার মানে হচ্ছে 200 ভাগ আয়ুষ্কাল, আর সরলরৈখিকের ক্ষেত্রে অবচয় হার মানে 100 ভাগ আয়ুষ্কাল। এখন এখানে অবচয় বের করার সূত্র হচ্ছে, তোমরা দেখো এই যে 6 লক্ষ টাকা, এই টাকার উপরে 50% অবচয় আমি ধরলে হবে 3 লক্ষ, বাকি থাকে হচ্ছে 3 লক্ষ। এই ক্রমহ্রাসমান টেকনিকে বাকি 3 লক্ষ এখানে নিয়ে আসতে হবে, এর উপর আবার 50%, তাহলে এই 3 লাখের 50% করে 1.5 লক্ষ, বাকি থাকে 1.5 লক্ষ, ঠিক আছে। 1.5 লক্ষ, এই 1.5 লক্ষকে আবার নিয়ে আসতে হবে, এর উপর 50% করলে কত হবে? 75,000। এই 75,000 টাকা এখানে বাকি থাকে 75,000, খুব মজা আর কি, হ্যাঁ, 50% থাকলে এই 75,000 টাকা দেখো এই যে আবার নিয়ে আসো, 50% করলে কত হবে? 37,500। ওকে, বাকি থাকে 37,500। কিভাবে? সবাই একটু মন দিয়ে খেয়াল করো। এই জায়গা দেখো 6 লক্ষর উপর 50% অবচয়, এই দেখো, তাহলে করলে 3 লক্ষ, তাহলে বাকি থাকে তো 3 লক্ষ। এই 3 লক্ষ এই যে নিয়ে আসলাম দ্বিতীয় বছরে, এই 3 লক্ষ এই যে নিয়ে আসছি, 50% করো। মনে রাখবে হারটা অলওয়েজ কি স্থির, কারণ অবচয় হারটা অলওয়েজ স্থির।
এই দেখো অবচয়টা কি হয়েছে, আস্তে আস্তে কমতে থাকছে, দেখছো? একে বলে ক্রমোর্ষণ পদ্ধতি। তা দেখো তো এর 50% করলে 1.5 লক্ষ, 3 লক্ষ থেকে 1.5 লক্ষ বাদ দিলে এই 1.5 লক্ষ, তাহলে এই 1.5 লক্ষ 2 বছর শেষে এটা 1 2 3 4, কারণ এই যে 2 এইটা এই যে নিয়ে আসলাম 50% করলে 75, এই যে 75, লাস্টে এসে এই দেখো ওই যে 1 2 3 4 চতুর্থ বছরে অবচয়। আর এটার নাম হচ্ছে কি জানো, বহিমূল্য। তার মানে ভাইয়া খুব মন দিয়ে বুঝো, এটার নাম হচ্ছে অবচয়। তার মানে প্রথম বছর অবচয়, দ্বিতীয় বছরে, তৃতীয় বছর, চতুর্থ বছরে অবচয়। প্রথম বছরে বহিমূল্য, দ্বিতীয় বছরে বহিমূল্য, তৃতীয় বছরে বহিমূল্য, চতুর্থ বছরে বহিমূল্য। আর এইটা প্রত্যেক বছর সমান। তার মানে আমি এখানে 8 প্রকার ম্যাথ শিখতে পারলাম। তাহলে প্রথম 4 বছরে অবচয় বের করতে পারছি, প্রথম 4 বছরের কি বহিমূল্য বের করা শিখছি। তো এই 4 বছরের থেকে সর্বোচ্চ আর কোনো কঠিন আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তার মানে এখানে যদি বলতো অবচয় না হলে বহিমূল্য কত, তুমি অবশ্যই পারতা, এই টেকনিকটা অ্যাপ্লাই করে পারবা। তার মানে ক্রমশমানটা একটু কঠিন আছে, বাট মেনে নিতে হবে। হ্যাঁ, আসো, কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়? মনে রাখবা, অবচয় ধার্য করা যখন বলবে স্থায়ী সম্পত্তি, সেই স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়। যদি বলে অস্পর্শনীয় কোন স্থায়ী সম্পত্তি, তার উপরে অবলোপন ধার্য করা হয়, ঠিক আছে? অবলোপন ধার্য করা। আর যারা প্রাকৃতিক সম্পত্তি আছে, প্রাকৃতিক সম্পত্তির উপর ধরা হয় তোমার হচ্ছে কি বলে, অবক্ষয়। ওকে, অবক্ষয়। তার মানে স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়, অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপর অবলোপন, আর প্রাকৃতিক সম্পত্তির উপরে অবক্ষয়। এই তিনটা জিনিসে কি বলে জানো, এক প্রকার ব্যয়। ওকে ফাইন, এই তিনটাকে বলে আন্ত লেনদেন, কারণ এই তিনটা প্রতিদিনের ভিতরে থাকে। আন্ত লেনদেন বা অদৃশ্যমান লেনদেন, কারণ দেখা যায় না, ছোঁয়া যায় না, বা অস্পর্শনীয় লেনদেন, ঠিক আছে? অস্পর্শনীয় আন্ত লেনদেন এটা একটা ব্যয়, ঠিক আছে? তারপর হচ্ছে বলে অভ্যন্তরীণ লেনদেন, এগুলো আবার এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে দেখো তো কোনটা এখানে ধরা যায়, ছোঁয়া যায়? এবং ট্রেডমার্ক কি ধরা যায় না, ছোঁয়া যায় না? ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, এগুলো সব কি অস্পর্শনীয় সম্পদ, এগুলোর উপরে কি ধরা হয়, অবলোপন। আরো তো ধরা যায়, ছোঁয়া যায়, এটা একটা অবচয় ধার্য করা হয়। ভূমি কি ক্ষয়িষ্ণু সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, ধরা হয় কি অবক্ষয়। তাহলে কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলোর উপর ধরা হয় কি অবলোপন। আর আসবাবপত্র, দালান কোঠা, এগুলোর উপর ধরা হয় অবচয়। আশা করি তুমি বুঝে গেছো। এখানে দেখো, একটি ব্যবসায় নিট বিক্রয় এত টাকা, যার নিট বিক্রয়ের পরে এত % অনাদি পাওনা ধার্য করা হয়। সমন্বয়ের পূর্বে, ভেরি ইম্পর্টেন্ট, পূর্বে মানে কি ধরা হয়নি, অনাদি পাওনা সঞ্চিতির এত টাকা, তাহলে সমন্বয়ের পরে জের কত? আচ্ছা, খুব ভালো করে বুঝবা, বলেছে একটি নিট বিক্রয় এত টাকা, নিট বিক্রয়ের পর 1.5% অনাদি পাওনা ধার্য করা হয়। তা দেখো তো এই 8 লক্ষ টাকার উপর 1.5%, তা দেখো তো 10% করলে একটা শূন্য বাদ 80,000। ওকে ফাইন, তাহলে 1.5% করলে, তাহলে 10% করলে একটা শূন্য বাদ 80,000, আর 1% করলে 10 দিয়ে ভাগ করলে রাষ্ট্র সংখ্যাংশ দশমিক, তাহলে কত হবে 8,000। তাহলে 1%-এ 8,000, আর 0.5-এ কত 8,000-এর কি অর্ধেক, কারণ 1%-এ 8,000 হলে 0.5-এ হবে কত 4,000। তার মানে 12,000 টাকার কি 1.5%। এই 12,000 টাকার নাম কি অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা পাইছে কত 12,000, শেষ। তাহলে এটার নাম কি অনাদায়ী পাওনা। ওকে, আসো, বলেছে সমন্বয়ের পূর্বে অনাদায়ী পাওনা সঞ্চিতি 15,000 টাকা হয়। তাহলে জের কত টাকা? তাহলে সমন্বয় করার পূর্বে আরো জের ছিল কত টাকা ভাইয়া? সমন্বয়ের পূর্বে আরো জের ছিল 12,000 টাকা। এবার আসো, খুব মন দিয়ে খেয়াল করতে, এখানে আমরা সবাই কি জানি, নিট বিক্রয়ের উপর অনাদায়ী পাওনা সঞ্চিত হলে তার নাম কি? নিট বিক্রয়ের উপর কোন সঞ্চিত হলে তার নাম নতুন কুঋণ সঞ্চিতি। খুব ভালো করে যারা আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্লাস করছো মনে রাখো, কারণ বিক্রয়টা নতুন করে হয়েছে। তাই নিট বিক্রয়ের উপরে কোনো পার্সেন্টেজ ধরলে অনাদায়ী পাওনার, তার নাম নতুন কুঋণ সঞ্চিতি। নিট বিক্রয়ের উপরে কোনো পার্সেন্টেজ ধরলে নতুন কুঋণ সঞ্চিতি। আচ্ছা, আবার শোনো, প্রারম্ভিক দেনাদারের উপর ধরলে প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি, সমাপনী দেনাদারের উপর ধরলে সমাপনী কুঋণ সঞ্চিতি, আর নিট বিক্রয়ের উপর ধরলে নতুন কুঋণ সঞ্চিতি। তাহলে তোমরা কি আমার অপারেশন থিওরি করেছিলা? ওকে ফাইন, এখানে কি আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কত 15,000, আছে 15,000। আচ্ছা, নতুনটাও কোন পাশে বসে? ডান পাশে 12,000। স্যার এই পাশে কি বসে? অনাদায়ী পাওনা। এখানে নাই, কেন নাই? আবারও বলছি কেন নাই, কারণ এখানে বলা নাই কখনো যে অনাদায়ী পাওনা ছিল এত টাকা। তার মানে আমার অপারেশন থিওরির মনে আছে, এই পাশে বসে অনাদায়ী পাওনা, ডান পাশে সব বসে। সূত্রের ক্ষেত্রে তোমরা যারা আমার ক্লাস করনি অধ্যায়ের পেইড ব্যাচে ছিল না, তোমরা জেনে নাও যে অনাদায়ী পাওনা সঞ্চিতির এই অপারেশন থিওরিটা আমি পেইডে অনেক জোস করে পড়াইছি। তোমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট থাকলে তোমার সাপোর্টটা নিয়ে নিও, অথবা তুমি আমার বেসিক ক্লাসটা করো, ঠিক আছে? তুমি আমার পেইড ব্যাচে হয়ে থাকো, তোমার বেসিক ক্লাসটা খুব ভালো করে করবা। আর না হলে তুমি একটু খুব ভালো করে মাথায় নাও, এই অপারেশন থিওরিটার মানে হচ্ছে এখান থেকে আমি 4 থেকে 5 প্রকার ম্যাথ বের করতে পারবো। বামে অনাদায়ী পাওনা থাকবে, ডান পাশে সব। তো দেখো এখানে 15 আর 20 27,000 টাকা এই পাশে আছে, দুই পাশ সমান করতে হবে। এই দুই পাশ সমান করতে যে দেখবো এখানে শর্ট পড়ছে, আর এই পাশে যা শর্ট পড়বে তার নামই কি এই যে সঞ্চিতি জের, ঠিক আছে? তাই এই পাশে কি বসে? সমাপনী কুঋণ সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতির জের, বুঝেছো?
তার মানে আলটিমেটলি এই অপারেশন থিওরি ডিটেলস তোমাকে জানতে হবে, ঠিক আছে? তারা বেসিক ক্লাসটা দেখেছো, ভালো করে করবা এখানে, তাহলে ভালো করে তুমি বুঝে যাবে ইনশাল্লাহ। আসো এখানে তাহলে কি আছে, একটি ব্যবসায়ের মিস্টার জুবাইরের মুনাফার অনুপাত কত টাকা, ভালো করে বুঝবা। অংশীদারি ব্যবসায়ের জুবাইর এবং হচ্ছে বাবুল দুজন অংশীদার, তারা কি করছে দেখছো, তারা এর 5:4 অনুপাতে মুনাফা বন্টন করে, 5:4। পরবর্তীতে মিস্টার জামিল 2/1 মুনাফা দেওয়ায় নতুন অংশীদার গ্রহণ করে। বর্তমানে মিস্টার জামিল এবং বাবুল এবং মিস্টার জামিলের মুনাফা অনুপাত কত? তার মানে ভালো করে বুঝো, প্রথমে ছিল 2 জন, খুব মন দিয়ে বুঝবা, প্রথমে 2 জন ছিল 5:4, এরপরে একজন আসছে 2/1 এখন বলছে এই 3 জনের কত টাকা। ওকে, খুব মন দিয়ে বুঝতে, এটা কেবল নতুন অনুপাত, ভালো করে শুনবা, এটা কেবল নতুন অনুপাত। তাহলে দেখো তো, দ্বিতীয় জন যখন আসছে 2/1 নিয়েছে, তাহলে 2/1 নিলে এই জায়গায় 2/1 চলে গেল, 1 কি বাকি থাকে, তার এই 1 বাকি থাকে, এটা কার? জামিল। তাহলে জামিল কি করছে, সে 2/1 নিছে, তাহলে বাকি যে 1 থাকে এই দুটা কারা নেবে? এই 1 নেবে, এরা 2 জন, কেন কারা নেবে? আর তো কেউ নেই, টেকনিকটা বুঝার ট্রাই করো। তাহলে এই যে 5 প্রথমে কে পাইতো? জুবায়ের আর বাবলু। তাহলে এই ব্যক্তি আগে পাইতো 5, সে নতুন করে আরো পাবে কত? 1, তাহলে 5 × 1 = 5, কথা কি ক্লিয়ার? এই ব্যক্তি পাতো 4, সে নতুন করে আরো পাবে 1, 4 × 1 = 4। এখন আসো এই জায়গায় এই যে জামিল 1 পাবে, এটা কারা দেবে? এটা তো এই 2 জন ভর্তুকি দিবে, রাইট? তাহলে এই 2 জনেরটা নির্ণয় করার সময় 2 জন যোগ করব, টেকনিকটা এটা, 5 আর যোগ 4, 2জনেরটা যোগ করব, গড় 5 আর 4 9। এই ব্যক্তি যে 1 পাবে তার সাথে গুণ করব, 5 আর 4 9, 9 × 1 = 9। অনেকে বুঝুনি, আমি আবার বুঝাচ্ছি, ঠান্ডা মাথায় বুঝো। ওকে, কোনো ব্যাপার নাই। মনে করো 2 জন অংশীদার, তারা 3:2 অনুপাতে মুনাফা নেয়, ঠিক আছে? তারা তৃতীয় জনকে তারা 3/2 অংশ দিল, ওকে, বা 3/1 অংশ দিল। এবার আসো মন দিয়ে বুঝবা, ঠিক আছে? 3/1 অংশ দিলে এখানে বাকি থাকছে 2 অংশ, এরা 2 অংশ, এরা 2 জন পাবে। তাহলে এক বলতো 3, আবার হবে 2, 3 × 2 = 6, এক বলতো 2, আর ওই যে পাবে 2, 2 × 2 = 4। এইবার এই যে 1 অংশ তৃতীয় জনকে দিতে হবে, এই দুটো যোগ করতে হবে, 3 + 2, এই যে 1 অংশ পাবে গুণ 1, 3 আর 2 5, 5 × 1 = 5। তার মানে তৃতীয় জন বের করার সময়, এই তৃতীয় জন অনুপাত বের করার সময় এই দুটো যোগ করতে হবে, কথা কি ক্লিয়ার? তার মানে বলো তো 4:2 অনুপাতে মুনাফা নেয়, 5-এর 2 অংশ দিলে কত? তাহলে 5-এর 2 দিলে বাকি থাকে 3, 4 আর 3, 3 × 4 = 12, 2 আর 3, 3 × 2 = কত? 6 হয়ে গেল। 4 আর 3, 3 × 4 = 12, একবারে করছি, 2 আর 3, 3 × 2 = 6, 4 আর 2 যোগ করো 6, এই দেখো 2, 6 × 2 = 12, শেষ। ওকে, হয়ে গেল। তাহলে এইভাবেই তোমাকে করতে হবে। তাহলে নতুন অনুপাত এই যে শেষ, 5 4 9, 5 5 কই ভাইয়া, 5 × 1 = 5, 4 9, 5 4 9, 5 4 9, 5 4 এখানে মিস্টেক আছে, 5 4 9 হবে, ঠিক আছে? ওকে, দেখি একটা মিনিট 5:4:1, তাহলে ভাইয়া 5 4 9 হবে, ঠিক আছে? এখানে কি আছে? 16 নম্বর কোশ্চেনে মিস্টেক আছে, অ্যানসারটা কি আছে ভাইয়া? অ্যানসারটা কি আছে? মিস্টেক আছে। কিন্তু এখানে কি, ও সরি, এখানে কি বলছে? এখানে কি বলছে? জামিল, মিস্টেক না, এখানে জামিলেরটা আগে বলছে, সরি ফর দ্যাট। দেখছো জামিলেরটা আগে বলছে, জামিল বাবলু জোবায়ের, তাহলে জামিলেরটা কত? এই সবাই মন দাও, জামিলটা লাস্টে, দেখো জামিল এই যে লাস্টে, দেখছো? মানে এখানে অ্যানসারটা ঘুরিয়ে দিয়েছে, মাথায় নষ্ট করা কোশ্চেন, হ্যাঁ, গুচ্ছতে। জামিল কত? লাস্টে। জামিল কত? লাস্টে, এই যে জামিল, জামিল 9। তারপরে কারটা বলছে? বাবলু। তাহলে বাবলু কয় নাম্বার আসছিল? 1 2, বাবলু ছিল 2 নম্বরে, কিন্তু বাবলিরটা বুঝতে পারছো, বলো 2 নম্বরে আছে, তো কত? 2 নম্বরে 4, এই দেখো 4। তারপরে জুবায়ের ছিল কি ফার্স্টে, কিন্তু জুবায়েরটা লাস্টে চলে গেছে, এই দেখছো? তার মানে অ্যানসার ঘুরিয়ে দিয়েছে। ও মাই গড, অ্যানসার কি করছে? অ্যানসার ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এটা সুপার একটা ম্যাথ দিয়েছে, আসলে এটা দুর্দান্ত ছিল আর কি। হ্যাঁ, আসো এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে ভাইয়া, চুক্তির আবর্তমান না থাকলে, আবর্তমানে কি না থাকলে, ওকে, ব্যবসায় লাভ কিসের ভিত্তিতে বন্টন হবে? মনে রাখবা, চুক্তির আবর্তন, চুক্তি না থাকলে মনে রাখবা লাভ অথবা মুনাফা কি হবে জানো? সমান ভাগে বিক্রি হবে, মানে বন্টন হবে, ঠিক আছে? চুক্তির আবর্তনে না থাকলে মূলধন, মূলধন কি হবে জানো? সমান ভাগে বন্টন হবে। চুক্তির আবর্তনে না থাকলে ঋণের সুদ, ঋণের সুদ কি হবে জানো? ঋণের সুদ কি হবে? 6%, মানে চুক্তিতে লেখা না থাকলে, বুঝতে পারছো? চুক্তির আবর্তনে না থাকলে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কি হবে জানো? 6 মাসের, 6 মাসের, কয় মাসের ভাইয়া? 6 মাসের, কোনো 1 বছর হবে না। মানে এক কথা, চুক্তির লেখা না থাকলে এই ঘটনাগুলো ঘটবে, তো চুক্তির লেখা নেই, তারপর এই ঘটনাগুলো ফিক্স, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ,
মাথায় রাখবা, তাহলে অ্যান্সার কি হবে সমান অনুপাতে। হ্যাঁ, ওকে, চুক্তিতে লেখা না থাকলে। দেখো শেয়ারের অভিহিত মানে লিখিত মূল্য কত টাকা ভাইয়া, এত টাকা, ঠিক আছে। বাজার মূল্য মানে বাজার একটা ভ্যালু আছে, বই মূল্য মানে কি, এটা একটা বুক ভ্যালু যাকে বলে, এত কিছু টেনশন করো না। নিট লাভের এত টাকা, কোম্পানি যদি 10% লভ্যাংশ ঘোষণা করে, ওকে ফাইন, লভ্যাংশের পরিমাণ কত টাকা হবে, ঠিক আছে। এখন আসো, এখন খুব মন দিয়ে বুঝবা, ঠিক আছে কথাটা একদম। এখানে নিট লাভ আছে 8 লক্ষ টাকা, কোম্পানি 10% লভ্যাংশ দিবে, কয় পার্সেন্ট, 10%। লভ্যাংশের পরিমাণ কত এটা চেয়েছে। আসো তাহলে ভাই দেখো, একটি শেয়ারের মূল্য আছে 5 লাখ টাকা, বাজার মূল্য দেওয়া আছে, বই মূল্য দেওয়া আছে, তো একটি কোম্পানি নিট লাভ। এখন আমাকে একটা কথা বলো, একটি কোম্পানি যখন শেয়ারে নিট লাভ দিবে, ঠিক আছে, তাহলে এই নিট লাভটা সে কিসের উপরে দিবে। একটি কোম্পানি যখন তার শেয়ারে কি দিবে, নিট লাভ দিবে, তখন সে তার শেয়ারের নিট লাভটা কিসের উপর দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবা। তার ওই কোম্পানি যে নিট লাভও দেখবে না, তার কোনো অংশ কিছু দেখবে না, সেই কোম্পানি যে শেয়ারের মূল্য, তার এই শেয়ারের যে মূল্য আছে কত, 5 লাখ, এই 5 লাখ টাকা যে কোম্পানির শেয়ারের মূল্য, তার উপরে কি দিবে, তার লভ্যাংশ প্রদান করে, বুঝতে পারছো। তাই শেয়ারের লভ্যাংশ দিবে কি, কার উপরে, তার শেয়ারের যে মেইন মূল্যটা তার উপরে, বুঝতে পারছো। ওকে, তো 10% গুলো একটা শূন্যবাদ 50,000 টাকা। তাহলে এখানে অনেকে ভুল করে ভাই, নিট লাভ এটা ভাই কোম্পানি, নিট লাভ এটা কোম্পানির প্রফিট, বাট লভ্যাংশ দিতে শেয়ারের মূল্যের উপরে, শেয়ারের উপর দিতে হয়, তার কোম্পানির কিসের উপরে, শেয়ারের মূল্যের উপরে, তার শেয়ারের টোটাল যে দামটা আছে তার উপর দিতে হবে। বাজার মূল্য বা মূল্য কম বেশি হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ওকে আসো, এখানে আসো, এখানে বলছে রা মিলে মেশিনের মূল্য ও পুঞ্জীবিত অপচয়, তার মানে একটি মেশিনের মূল্য হচ্ছে 50, এটা আগে, পুঞ্জীবিত অবস্থায় 20,000 টাকা, ভালো কথা। চলতি বছরের অপচয়ের পরিমাণ এত টাকা, পুস্তক মূল্য কত টাকা, আচ্ছা পুস্তক মূল্য মানে কি, পুস্তক মূল্য মানে বুক ভ্যালু, ঠিক আছে, বুক ভ্যালু, ভালো করে বুঝো। তাহলে দাম ছিল কত, 50,000 টাকা, ঠিক আছে। ওকে ফাইন, আসো, এবং পুঞ্জীবিত অবচয় এত টাকা, খুব ভালো করে বুঝতে হবে, এবং চলতি বছরের অপচয়। আচ্ছা তার মানে এই জিনিসটা কি আছে, আগে ছিল, এই জিনিসটা আগে ছিল। ওকে ফাইন, আচ্ছা আমরা কি মনে আছে যখন আমরা এই এই তোমার ভিডিওতে যখন আমরা ক্রম হ্রাসমান করেছিলাম, আমরা ক্রয় মূল্য থেকে যখন অবচয় বাদ দিছিলাম, লাস্টে বই মূল্য পাইছিলাম, ওই বই মূল্য রাখতাম পুস্তক মূল্য। তার মানে আমরা জানি কি, ক্রয় মূল্য থেকে আমরা যখন কি বাদ দিছিলাম, অবচয়, মানে মোট অবচয়টা বাদ দিছিলাম, যার নাম পুঞ্জীবিত অবচয়, আমরা লাস্টে এখানে পাইছিলাম কি, বহিমূল্য, বই মূল্য, সেই বই মূল্য রাখলাম পুস্তক, বই আর পুস্তক একই জিনিস। তাহলে এখানে কি আছে, ক্রয় মূল্য আছে 50,000, মাইনাস কি আছে, 20,000 টাকা আছে কি তোমার, কি পুঞ্জীবিত অবচয়, মানে বছরের প্রথমে, চলতি বছর মানে এই বছরে আরো অবচয় এত টাকা, টোটাল অবচয় 20 আর 4 24,500। কেমনে বুঝলাম, এই দেখো এই এটা আগে ছিল, এটা আগে ছিল, আরো হইছে এত, টোটাল অবচয়, ক্রয় মূল্য এটা টোটাল অবচয়, মানে মোট পুঞ্জীবিত অবচয়, ঠিক আছে। টোটাল পুঞ্জীবিত অবচয় 24,500। তো এখানে কত থাকে ভাইয়া, দেখো এখান থেকে 20,000 বাদ দিয়ে থাকে 30,000, 4,500 বাদ দিলে 5,500, তার মানে 25,500 টাকা হচ্ছে বহিমূল্য, বুঝতে পারছো। তাই আবারও বলছি, বহিমূল্য বা পুস্তক মূল্য বা বুক ভ্যালু মানে হচ্ছে ক্রয় মূল্য থেকে তুমি টোটাল মোট অবচয় বাদ দিবা। যদি এখানে এই চলতি বছর অবচয় না থাকতো, তাহলে আমি 30,000 থেকে এই 20,000 বাদ দিতাম, তাহলে অ্যান্সার হয়ে যেত, বুঝতে পারছো। ওকে ফাইন, তাহলে ক্রয় মূল্য থেকে টোটাল পুঞ্জীবিত অবস্থায় বাদ দিলে হয়ে যেত। ওকে আসো, এখন আসো, একটি কোম্পানির কার্যকারী মূলধন, আচ্ছা কার্যকারী মূলধন এক নাম হচ্ছে চলতি মূলধন, সবাই এটা মাথায় রাখবা, কার্যকারী মূলধনের আর এক নাম হচ্ছে চলতি মূলধন, ঠিক আছে ভাইয়া। চলতি মূলধন বা কার্যকারী মূলধন, আর চলতি মূলধন কেমনে বের করে, আমরা জানি মূলধন বের করার সূত্র কি, সম্পদ মাইনাস দায়, তাহলে চলতি মূলধন বের করার সূত্র চলতি সম্পদ মাইনাস চলতি দায়, টান। তাহলে এই মূলধনের পরিমাণ 54,000। আসো, চলতি অনুপাত হচ্ছে 4:1, তাহলে এই চলতি অনুপাতের সূত্র কি, সম্পদ ভাগ দায়, তাহলে সম্পদ যেহেতু আগে, তাহলে বলতে পারি এই 4-এর নাম চলতি সম্পদ আর এটার নাম চলতি দায়। ওকে ফাইন, এখন আমাকে একটা কথা বলো তো, টাকা আছে চলতি মূলধন, এখানে আছে চলতি সম্পদ আর দায়, হচ্ছে না, তার মানে টাকা আছে যা আমার অনুপাত লাগবে তা, তাহলে চলতি সম্পদ আর দায়, তাহলে আমি কি বলতে পারি, চলতি সম্পদ 4, দায় হচ্ছে 1 সমান সমান 3, এর নাম কি, চলতি সম্পদের অনুপাত চলতি দায়ের অনুপাত, দ্যাটস মিন এটার নাম চলতি মূলধনের অনুপাত, শেষ, যেই লাও সেই কত। এবার আসো, চলতি মূলধনের টাকা এই যে, চলতি মূলধনের অনুপাত হচ্ছে এই যে, তার মানে যার টাকা তার অনুপাত বের করতে হবে, তাহলে এটা ভাগ দিলাম 3, তাহলে 54,000 ভাগ দাও 3, বুঝতে পারছো কি বলছি, তাহলে কত হবে 18,000, এক ভাগে, এক ভাগে 18,000 কি চাইছে, চলতি সম্পদ চলতি দায়, সম্পদ কত, এই দেখো চলতি সম্পদ 4 ভাগ, তাহলে 1 ভাগে 18, তাহলে 4 ভাগে কত হবে, 4 × 10 = 40, 4 × 8 = 32, কত হবে 72,000।
আর 1 ভাগ হচ্ছে দায়, দায় হচ্ছে কত 18,000। এই যে সম্পদ হচ্ছে 72,000, দায় 18,000। তার মানে ভাইয়া কি বুঝলাম এই ম্যাথ ধারা, যার টাকা দেয়া থাকবে আমি সেটার অনুপাত দিয়ে ভাগ দিব। আচ্ছা যদি এখানে বলতো চলতি সম্পদ হচ্ছে 20,000, তখন আমি কি করতাম জানো, এই দেখো সম্পদ আছে 4 ভাগ, তাহলে 20,000 ভাগ 4 দিতাম। আর এখানে কেন মূলধন অনুপাত বের করছি, কারণ এখানে টাকা আছে মূলধন অনুপাতে, তাই তাহলে যার টাকা দেয়া থাকবে তার অনুপাতটা বের করতে হবে। আসো এখানে বলছে প্রারম্ভিক মজুত পণ্য 80,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, সমাপনী মজুত পণ্য এত টাকা, মজুত আবর্তন কত। আচ্ছা প্রথম কথা, মজুদের সূত্র কি? ফার্স্ট কথা, বিক্রিত পণ্যের ব্যয় বাই গড় মজুত। বিক্রিত পণ্য ব্যয় কত, এই যে 12,00123। গড় মজুত বের করতে হবে। গড় মজুত কি, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। প্রারম্ভিক মজুদ কত 80,000, সমাপনী মজুদ কত ভাইয়া 1,20,000, টোটাল 2 লাখ। 2 লাখ ভাগ 2, 1 লাখ। তারপর নিচে কত হবে 1 লক্ষ। ভাই 12 লক্ষ ভাগ 1 লক্ষ কত হবে সবাই জানে, বুঝতে পারছো? 12 লক্ষ 1 লক্ষ বাদ দিলে কত হবে, এই যে 12 লক্ষকে 1 লক্ষে 12, আর অ্যান্সার লাস্টে গুণ, এটা সবাই জানি। তো এই যে সহজ সহজ ক্যালকুলেশন, এগুলো কিন্তু তোমরা কি পারতে হবে, না পারলে কিন্তু খবর আছে, বুঝতে পারছো? এই সহজগুলো না পারলে কিন্তু খবর আছে। ওকে এবার আসো, এখানে একটা খুবই দুর্দান্ত একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। হ্যাঁ বলেছে, তবে প্রতি ইউনিটের, ভালো করে শোনো, ইউনিট প্রতি বলেছে। হ্যাঁ এখানে দেখো তো, উৎপাদন ব্যয় 60,000 টাকা, টোটাল উৎপাদন ব্যয়টা। হ্যাঁ তার উৎপাদন ব্যয় পাইছি 60,000 টাকা। এখন বলছে প্রতি ইউনিটের, তার মানে কি এখানে কি লাগবে, ইউনিটটা হলেও যাচ্ছে, মানে তুমি টোটালি কত ইউনিট উৎপাদন করছো, তাই না? তুমি টোটাল ব্যয় পাইছো, তার মানে তোমার কত ইউনিট উৎপাদন করছো এটা জানতে হবে। এখানে কি উৎপাদন ইউনিট দেওয়া নেই। ওকে, মজুত আছে, সমাপনী মজুত আর বিক্রয় আছে। এইটা একটা খেলা, ব্রেনের খেলা, ভালো করে শুনো। তোমাদের কি খেয়াল আছে, তোমরা সবাই কি জানতা উৎপাদনের সাথে, তোমরা সবাই একটু খেয়াল করো তো উৎপাদন ব্যয়ের অঙ্কে এটাতে যোগকর্তা কি বলতো? যোগকর্তা প্রারম্ভিক মজুদ যোগকর্তা, সমাপনীটা বাদ দিতা, বিক্রিত পণ্যের ব্যয় পাইতা, তার প্রশাসনিক অনেক কিছু হেবিজিবি করে লাস্টে ব্যয়টা যোগ করে বিক্রয় পাইতা। মানে একটা সূত্রর একটা জীবন্ত লাশ বলছি আমি, যেটা তোমরা কি করতা, তোমরা উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক মানে সমাপনী যোগ প্রশাসন অনেক কিছু করে লাস্টে বিক্রয় পাইতা। এই অঙ্কে আমি কেন ডিরেক্ট বিক্রয় লিখছি, কারণ এখানে দেওয়া আছে তাই। 6,200, তার প্রারম্ভিক মজুদ কত 1,000, এই দেখো এটা 1,000। ওকে সমাপনী কত 800। এইবার এটা চেয়েছে, তার মানে এই অঙ্কে নিচেরটা চাইনি, উপরেরটা চাইছে। মনে রাখবা যে কোনো ম্যাথের, সায়েন্স আর্টস কমার্স যাই হোক, এই জায়গায় এই সমান সমান উপরে যদি চায় তাহলে উল্টা প্রসেস। কেমনে, ধরো এটা আছে মাইনাস, তাহলে এখন কি হবে প্লাস, তার মানে এটা হবে প্লাস, এটা আছে প্লাস, এখন হবে মাইনাস। ওকে 6,200 যোগ 800 7,000, মাইনাস কত 1,000 6,000। স্যার কেমনে হইলো, এই দেখো 6,000 যোগ হচ্ছে 1,000 7,000, মাইনাস হচ্ছে 800 6,800 6,200। তার মানে যদি এটাও চাইতো ভাই উল্টা প্রসেস, এটা চাইলে এই সমান সমান উপরে যে কোনো আইটেম পাবে উল্টা প্রসেসে ম্যাথটা করতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে সূত্র মুখস্থ করা লাগবে না, সেই সূত্র একটা, বাট উপরের যে কোনো আইটেম চাইলে উল্টা প্রসেস। 6,000 টাকা কি উৎপাদন পাইলাম ভাইয়া, এই যে প্রত্যেকটা নিচে একক আছে, প্রত্যেকটা একক আছে, দ্যাটস মিন 6,000 ভাগ হচ্ছে 6,000 and 60,000 10 একক। ক্লিয়ার? ইউনিট প্রতি ইউনিট ব্যয়, ঠিক আছে ভাইয়া? ওকে ডান। তাহলে আসো, তাহলে আমাকে কি করতে হবে, উৎপাদন ব্যয় ছিল, আমি জাস্ট কি একক বের করে নিয়েছি, শেষ। আসো কারখানা উপরিব্যয় কত, কারখানা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সবাই জানি কারখানা উপরিব্যয় কি, যেই ব্যয়টা খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝো। আমরা সবাই জানি না কি, মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কি করি, কারখানা উপরিব্যয় যোগ করি, তাহলে আমরা উৎপাদন ব্যয়টা পাই, আমরা সবাই জানি। আর কারখানা উপরিব্যয় কি, সকল পরোক্ষ খরচগুলা যেগুলা কারখানা সংক্রান্ত হয়। এখানে কে দেখি একটু, প্রত্যক্ষ কাঁচামাল আছে, প্রত্যক্ষ মজুরি আছে এত টাকা, বিক্রয় উপরিব্যয় আছে, রূপান্তর ব্যয় আছে এত টাকা, কারখানা উপরিব্যয় কত টাকা। দেখো এখানে আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এগুলা যোগ করলে মুখ্য ব্যয় পায়, কিন্তু এখানে বলেছে বিক্রয় উপরিব্যয়। ওকে তারপর হচ্ছে রূপান্তর ব্যয়, তাহলে রূপান্তর ব্যয় আছে। তাহলে এই জায়গা আমাকে একটা কথা কি তোমরা বলতে পারবা, রূপান্তর ব্যয়টা তুমি কেমনে বের করো? আমরা সবাই এটা জানি, রূপান্তর ব্যয়টা বের করে কারখানা উপরিব্যয় এবং মুখ্য ব্যয় এবং প্রত্যক্ষ খরচ এই দুটো যোগ করে, তার মানে প্রত্যক্ষ খরচ নট প্রত্যক্ষ কাঁচামাল। ওকে ভাইয়া প্রত্যক্ষ খরচ আর কাঁচামাল মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যক্ষ কাঁচামাল বলতে এই যে ব্যবহৃত কাঁচামাল, এটা রাখতাম, এই যে এটা রাখতাম ব্যবহৃত কাঁচামাল। মনে রাখবা প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় আর ব্যবহৃত কাঁচামাল ব্যয় একই, ওই যে প্রারম্ভিক যোগ কি
কাঁচামাল করা হয় না সমাপনী, এর নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল ব্যয় বা প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়। আর প্রত্যক্ষ খরচ মানে হচ্ছে জাস্ট প্রত্যক্ষ মজুরি এবং শ্রমকে বোঝায়। আর এই ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলে মুখ্য ব্যয় পায়। সেই প্রত্যক্ষ শ্রম মজুরি ব্যয় 32,000। তার মানে বলতো এই কারখানা উপরিব্যয় কত ছিল, আই ডোন্ট নো। রূপান্তর ব্যয় যদি 80,000 হয়, এর মধ্যে একটা অপশন হচ্ছে কারখানা উপরিব্যয় আর একটা অপশন হচ্ছে প্রত্যক্ষ খরচ। সেখানে প্রত্যক্ষ খরচ যদি হয় 32,000 টাকা, ভালো করে বুঝবা, সেখানে প্রত্যক্ষ খরচ 32 হলে বাকি কারখানা উপরিব্যয় কত ছিল, যে এই দুটো যোগ করলে 80। তার মানে রূপান্তর ব্যয়ের মধ্যে দুইটা অপশন, একটা কারখানা উপরিব্যয়, একটা প্রত্যক্ষ খরচ। সেই প্রত্যক্ষ খরচ 32, তাহলে কারখানা উপরিব্যয় কত হলে 80 হবে। তার মানে 32-এর সাথে হাউ মাস অ্যাড করলে 80 হবে, সেটা আমার অ্যান্সার। কত হবে ভাইয়া? এই দেখো 32 সাথে কত করলে 48,000। ক্লিয়ার? কেন ভাইয়া? কারণ রূপান্তর ব্যয় মানে কারখানা উপরিব্যয় প্লাস প্রত্যক্ষ খরচ। এই টেকনিকটা অনেকে জানে না, বাট তোমাকে জানতে হবে এটা, ঠিক আছে? আসো, মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে দাম বৃদ্ধি, ঠিক আছে? ওকে ফাইন, মনে রাখবা মুদ্রাস্ফীতির এক নাম কি? মূল্যস্ফীতি। ওকে, মূল্যস্ফীতি বা দাম বৃদ্ধি, উপর দিকে বাড়ে। আর মুদ্রা সংকোচন মানে কি? সংকোচন মানে কি? হ্রাস পাবে বা দাম হ্রাস, একই জিনিস। এটার ক্ষেত্রে সর্বোচ্চ নিট আয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন মুদ্রাস্ফীতি হবে বাকি দাম বৃদ্ধি হবে, তখন সর্বোচ্চ নিট আয় কোনটা হবে মনে রাখবা, খুব ভালো করে শুনুন, একদম ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা স্বাভাবিকভাবে যদি বলে দাম বৃদ্ধির ক্ষেত্রে কোনটি জনপ্রিয়, তাহলে স্বাভাবিকভাবে যদি বলে, ঠিক আছে, দাম বৃদ্ধি, স্বাভাবিকভাবে দাম বৃদ্ধি বললে লিফো। স্বাভাবিকভাবে দাম বৃদ্ধি বললে কি? লিফো, এটা স্বাভাবিক কথা আর কি। স্বাভাবিকভাবে দাম হ্রাস বললে ফিফো। স্বাভাবিকভাবে দাম হ্রাস বলে ফিফো, স্বাভাবিক। আজকে কেমন মনে রাখবা? এলে কি? লার্জ, LARG, লার্জ। আর এখানে দাম বৃদ্ধি মানে কি? লার্জ মানে বৃদ্ধি। তার মানে ভাইয়া মিলে গেছে, দাম বৃদ্ধি মানে লিফো, দাম বৃদ্ধি মানে ফিফো। কিন্তু যখন বললে যে সমাপনী মজুদের ক্ষেত্রে সর্বোচ্চ আয় কখন হবে বা শুধু আয় কখন হবে, তো সমাপনী মজুদের ক্ষেত্রে অথবা নিট আয়ের কথা বলবে, তখন উল্টে যাবে। তো তখন ভাইয়া দাম বৃদ্ধি বললে কি হবে? ভালো করে শোনো। ওকে ফাইন, তখন ভাইয়া দাম বৃদ্ধি বললে কি হবে? তখন হবে, বা মূল্যস্ফীতি বললে কি হবে, ঠিক আছে? তখন হবে উল্টে যাবে, ফিফো। তাহলে এখানে কি বলেছে? এই যে আগে মাল আগে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কি বলছি? স্বাভাবিকভাবে অ্যান্সার মূল্যস্ফীতি বা দাম বৃদ্ধি বলে লিফো। ওকে ফাইন। আর যদি বলে সমাপনী মজুদের ক্ষেত্রে নিট আয় কখন বেশি হবে বা সমাপনী দাম বেশি কথা যদি বলে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে ভাইয়া তখন কোনটা হবে? আর সমাপনী বেশি হলে আমরা সবাই জানি সমাপনী বেশি হলে ব্যয়টা কমে যায়, আর ব্যয়টা কমে গেলে কি হবে? বিক্রিত পণ্যের ব্যয় কমে যাবে। সমাপনী যখন বেশি হবে, তাহলে সমাপনী তুমি বাদ দাও, বেশি করে বাদ দিলে কি হবে? তোমার বিক্রিত পণ্যের ব্যয়টা কি? কমে যাবে। কারণ বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুদ সমান বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কি হলো? কমে গেল। আর বিক্রিত পণ্যের ব্যয়টা যখন কি সমাপনী যখন বেশি করে বাদ দিচ্ছ, তোমার বিক্রিত পণ্যটা অটোমেটিক কমে গেল, স্বাভাবিক না ভাইয়া? আর বিক্রিত পণ্যের ব্যয়টা কমে গেলে দেন হচ্ছে আমার ওইদিকে কি হলো? লাভটা বেড়ে গেল। এই জন্য বলা হয়েছে নিট আয় প্রদর্শন অথবা সমাপনী, যে কোনো একটা তোমাকে একবার বুঝাই দিলাম। এটা কিন্তু খুবই ডিপ কোশ্চেন, ঠিক আছে? কেন বারবার বলতেছি তোমাকে? কারণ তুমি এখানে ভুল করবা, মারাত্মক পরিমাণে ভুল করবা। স্বাভাবিকভাবে দাম বৃদ্ধি বলে লিফো, দাম হ্রাস বলে লিফো। আর সমাপনীর মধ্যে দাম বেশি অথবা কি নিট আয়, একই কথা, বেশি, এটা করলে দেন উল্টে যাবে। কি হবে? মূল্যস্ফীতি বললে তখন হবে ফিফো। ফিফো মিন্স কি? যে আগে মূল্য আগে মজুদ, ঠিক আছে? বা ফিফো। ওকে। আর যদি বলে দাম হ্রাস, সেই ক্ষেত্রে কি হবে? লিফো, উল্টে যাবে জাস্ট, আর কিছু না। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, তাই তোমাকে বললাম ভালো করে মনে রাখবা। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, জুন মাসের 13 তারিখে, তাহলে 13 তারিখ কথা হলো 750 টাকা, 2/10 নিট 30। এটা মানে হচ্ছে যদি তুমি 10 দিনের মধ্যে তাকে টাকা দাও, তোমাকে 2% নগদ বার্তা দিবে, অথবা 30 দিনের মধ্যে তোমাকে টাকা দিতেই হবে। কবে কিন্তু? 13 তারিখে। তার মানে 13 তারিখে তুমি কিনছো, 10 দিনের মধ্যে টাকা দাও, তার মানে 23 তারিখের মধ্যে দিতে হবে। হ্যাঁ, 23 তারিখ মধ্যে তুমি টাকা দিছো, ঠিক আছে? এবার আসো 16 তারিখে কিন্তু ফেরত আছে। 750 টাকা মাল কিনছো, যেটা ফেরত আছে মানে তোমার কাছে নাই, আছে 700 টাকার মাল। এই মাল তুমি 23 তারিখে ফেরত, হ্যাঁ 10 দিনের মধ্যে ফেরত। 13 তারিখে কিনছো, 10 দিন মেয়াদ, তার মানে তুমি 2% বার্তা পাবে। তার মানে তুমি এটার উপরে কত পাবে? 2% বার্তা পাবে। 2%, 10% মানে একটা শূন্য বাদ, ও 1% মানে লাস্টের সংখ্যা 100 দশমিক 10 দিয়ে ভাগ করলে, তাহলে 1% মানে 7, 2% মানে 14 টাকা বার্তা। কি চাইছে প্রশ্নে? প্রশ্নে চাইছে কি? প্রাপ্ত টাকা কত? তাই 14 টাকা বার্তা বাদ দাও, 700 থেকে 14 বাদ দিলে 686। 686 টাকা কি তুমি এই যে পাবে, বুঝতে পারছো? এখন যদি বলতো, ভালো করে শোনো, বার্তার পরিমাণ কত, তাহলে অ্যান্সার হতো এটা। বার্তা বলে এটা অ্যান্সার।
যেহেতু বলেছে কত টাকা পাবে 686, কারণ বাটটা বাদ দিয়ে টাকাটা তুমি পাবে, বুঝতে পারছো? আসো এবার আসো, প্রতি এককের পরিমাণ 15 টাকা মূল্যের প্রারম্ভিক মূল্য, তাহলে 15 টাকা মূল্যের প্রারম্ভিক মজুদ কত একক? 200, তাহলে 200 একক 15 টাকা, এটা কি প্রারম্ভিক মজুদ। আচ্ছা, প্রতি একক 16 টাকা মূল্যে 250, তাহলে 250 একক 16 টাকা মূল্যে, এটা ক্রয়। পর 215 একক বিক্রয় করা হয়েছে। আচ্ছা, বিক্রয় কত? 215, এটা বিক্রয়। বলেছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত? তাহলে ভাই পদ্ধতির নাম কি? ফিফো। ফিফো মানে কি? আগে আসলে আগে যাবে। তো তোমার গুদামে মাল হচ্ছে এইটা এটা, তো এটা আগে এটা পরে, তোমাকে দিতে হবে 215, তাহলে পদ্ধতির নাম ফিফো। তাহলে তুমি কোথা থেকে দিবা? তুমি দিবা এখান থেকে, কারণ আগে যেটা আসছে। এই ফিফো বলে তুই যেটি পণ্যটা আগে কিনছো সেটা আগে দিবি। তুমি আগে কিনছো এটা 200, তাহলে এখান থেকে 200 দিবা 15 করে, তাহলে পণ্যটা শেষ। আরো লাগবে কত? 200 চলে গেল, আরো লাগবে 15, তাহলে এখান থেকে তুমি দিবা কত? 15, 15 মাইনাস হয়ে যাবে, তাহলে কত দিবা? 15 একক, কত করে? 16 টাকা করে। কিন্তু খেলা আছে, এটা তুমি দিলা, কোনো সমস্যা নেই। দেখো তো এখান থেকে 15 চলে, বাকি থাকে 235, তাহলে এই যে 235 কত করে? 16। বলেছে সমাপনী মজুদ, সমাপনী মজুদ মানে কি? যতটুকু তোমার কাছে থাকবে। এখান থেকে পুরোটা চলে গেল, এখান থেকে চলে গেল 15, থাকতেছে 235, এটাই আমার সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ 235 কত একক, কত করে? 16 করে, তাহলে কত? 235 একক গুণ 16। স্যার আমি গুণ কেমনে করলো? আমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওতে পারফেক্টলি শিখাইছি, তারপর তোমাদেরকে বলে দিই। ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও শিখাইছি, একদম পারফেক্টলি শিখাইছি। এখানে তো দুইটা সংখ্যা আছে, একটা 10 একটা 6, আর 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য বেড়ে যাওয়া, ওকে শেষ, 10 এর গুণ শেষ। আর 6 দিয়ে গুণ করা মানে কি? 6 দিয়ে গুণ করা মানে কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 দিয়ে গুণ করা মানে এটা 6 গুণ, 235 এর 6 গুণ, ওকে। 200 এর 6 গুণ কত? 1200, ওকে ফাইন। 30 এর 6 গুণ কত? 180। ভালো করে শুনো 6 গুণ কেমনে করবে? 200 6 গুণ 1200, ওকে ফাইন। 30 এর 6 গুণ 180, 5 এর 6 গুণ 30, ওকে হয়ে গেল। তার মানে 30 আর 180, 1200 আর 180, 1380 আর 30, 1410 হয়ে গেল। তাহলে এটা যোগ 1410, তাহলে এইভাবে করলে তুমি যে কোনো গুণ পারবে। আমার ক্যালকুলেটর ভিডিও আরো পারফেক্টলি শিখাইছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই দেখো, খুব ইম্পর্টেন্ট কথা, সমাপনী একক বললে এটা আনসার হতো, মূল্য বলছে তাই এর সাথে এটা গুণ করলাম, টোটাল মিলে মূল্য বেরোলো। ইম্পর্টেন্ট, এটার নাম তাহলে কি ভাইয়া? এটা কি? বিক্রি 215, এই যে 215, তাহলে এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। যদি কখনো প্রশ্ন বলে বিক্রিত পণ্যের ব্যয় অথবা ইস্যুকৃত পণ্যের মূল্য, এটা আনসার। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বা ইস্যুকৃত পণ্যের মূল্য, এটা আনসার। সমাপনী মজুদ বললে এটা আনসার, ওকে ডান। যদি বলতো লিফো পদ্ধতি, আগে নিচের থেকে দিতাম। আসো, কোন খরচটিকে প্রশাসনিক উপরিব্যয়, তাহলে অফিস ও প্রশাসনিক কথা বলছে, বিবেচনা করা হবে না। ভালো করে শোনো, কোন খরচটিকে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলে বিবেচনা করা হবে না। আচ্ছা, এখানে দেখো তো প্রশাসনিক উপরিব্যয় মানে কি? মানে প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রশাসনিক কাজ কোথায় হয়? আমরা সবাই জানি প্রশাসনিক কাজ কোথায়? অফিসের ক্ষেত্রে হয়, তাই না ভাইয়া? ওকে, তাহলে অফিসের ক্ষেত্রে হয়, তাহলে সুপারভাইজার এই ব্যক্তি কি অফিসে থাকে? এবার হারামজাদা থাকে কোথায়? কারখানায়। এটা হচ্ছে কি? অফিসে আপ্যায়ন হয়, অফিসে হয়, অফিস হয়। এবার এটা কি? অফিসে থাকে না, এটা তো স্বাভাবিক, সবাই জানে। এবার আসো, কোন কারণে মোট সম্পত্তির হ্রাস পাচ্ছে? মোট সম্পত্তির হ্রাস পাওয়া মানে বুঝো, ধরো একবার বললাম এ মাইনাস, এ একটা সম্পদ, এ মানে তো অ্যাসেট, একবার এ প্লাস একবার এ মাইনাস, তাহলে একবার কি হইলো? প্লাস আর মাইনাস জিরো হইলো, তাহলে মোট সম্পত্তি কিন্তু বাড়লো না কমলো না। আর তোমাকে এবার আমি বলি এ প্লাস হয়েছে, অন্যদিকে এল প্লাস, ভাই এল প্লাস এ প্লাস হতে পারে, এখানে কি হয়েছে? এটা প্লাস হয়েছে, বলেছে এখানে হ্রাস হবে, তার মানে এটা দিল এ মাইনাস এল মাইনাস, হ্যাঁ হতে পারে। এই যে দেখো সম্পত্তি হ্রাস, হ্যাঁ অনেকে কি করে এই যে প্লাস মাইনাস, ভাইয়া এটা তো জিরো হয়, ওকে তাহলে কোনটা দ্বারা এই এ মাইনাস হবে? অন্যটা হতে পারে, কিন্তু এটা মাইনাস হবে কোনটা? দেখো এখানে বলছে স্টক লভ্যাংশ প্রদানের কারণে। আচ্ছা, স্টক লভ্যাংশ মানে কি? শেয়ার লভ্যাংশ, ওকে ফাইন। তারপরে কি আছে ভাইয়া? তারপর আছে স্টক বিভাজনের কারণ। বিভাজন মানে কি? বিভাজন মানে কি? ডিস্ট্রিবিউশন করা, ঠিক আছে, ওকে ফাইন, মানে কি? ভাগ করা। আচ্ছা, স্টক লভ্যাংশ মানে শেয়ার লভ্যাংশ, আমরা জানি শেয়ার লভ্যাংশ কারণে কি? এটা সবাই জানি ওই মাইনাস ওই প্লাস, এটা কোনো মানে ব্যাপারটা জাস্ট লেনদেন, এটা জাস্ট কি? ভাগ করা আর কি, ওকে। বিক্রয় ফেরতের কারণ কি? বিক্রয় ফেরতের যাবে কি? আমরা সবাই জানি বিক্রয় ফেরতের কারণে কি হয়? ওই বিক্রয় যাবে কি? বিক্রয় যাচ্ছে কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, ধারে বিক্রয়, আর ধারে বিক্রয় যখন ফেরত হয় তখন কি হবে? ওকে, বিক্রয় ফেরত ডেবিট হবে, দেন হচ্ছে কি? তোমার দেনাদার হিসাব ক্রেডিট হবে, ওকে। দেন তারপরে কি আছে এখানে? নগদ লভ্যাংশ প্রদানের কারণে, তো নগদ লভ্যাংশ যাবে কি? লভ্যাংশ হিসাব ডেবিট,
লভ্যাংশ ডেবিট আর সে কি তোমার নগদ লভ্যাংশ ডেবিট আর নগদান ক্রেডিট। এটা যে নগদ লভ্যাংশ, নট স্টক লভ্যাংশ। স্টক লভ্যাংশ দিলে কি হয়, ওই মাইনাস আর ওই প্লাস, ঠিক আছে। বাট নগদ টাকা লভ্যাংশ, নগদ টাকা চলে যায়, লভ্যাংশর কারণে ওই মাইনাস হয়, কিন্তু নগদের কারণে কি হচ্ছে, এ মাইনাস। বুঝতে পারছো? তাই এখানে সম্পত্তি কমে যাচ্ছে, এটা আমার কি রাইট আনসার। কিন্তু অনেকের প্রশ্ন হয় বিক্রয় ফেরত যাবে যত, এটা বিক্রয় ফেরত আমার ডেবিট, অন্যদিকে কি প্রাপ্য হিসাব অথবা দেনাদার আমার ক্রেডিট। তো দেনাদার ক্রেডিট হলে তো এ মাইনাস হয়, তাহলে এটা কেন আনসার হবে না? অনেকে এটা নিয়ে কনফিউশন আছে, এটা আমি জানি। ভাইয়া যখন বিক্রয়টা হয়েছিল তখন যাবে কি ছিল, প্রাপ্য আমার ডেবিট, রাইট? প্রাপ্য ডেবিট হলে এ প্লাস ছিল না, মনে আছে? তো প্রথমবার তো প্রাপ্য ডেবিট হয়েছিল, এখন প্রাপ্য ক্রেডিট বা দেনাদার ক্রেডিট, কিন্তু কাটাকাটি হয়ে যায়। দ্যাটস মিন এটা হয় না অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, বুঝতে পারছো? বাট যদি এটা না থাকতো তখন দেখা যেত, বাট এইটা একবার বিক্রি হয়েছিল আবার ফেরত দিচ্ছে, ব্যালেন্স জিরো। ওকে আসো, এখানে বলছে কি মজুরি বকেয়া আছে এত টাকা, র্যামিলে মজুরির পরিমাণ আছে এত টাকা, তাহলে র্যামিলে আছে যা আগে নিব, তো র্যামিলে আছে ৬২,০০০। ওকে, আর্থিক অবস্থায় বকেয়া মজুরির পরিমাণ কত টাকা? আচ্ছা ভালো করে শোনো, এখানে একটা প্রশ্ন খুব মন দিয়ে বুঝবা, বলেছে আর্থিক অবস্থায় বকেয়া মজুরি পরিমাণ। বকেয়া মজুরি মানে কি, যে মজুরি আমার কি দেনা বা দায়, বা হচ্ছে আমাকে কি দায়ের পাশে দেখাতে হয়। বকেয়া মজুরি কি জানো সবাই, দায়ের পাশে দেখাতে হয়, কিন্তু এখানে প্রশ্ন বলেই দিয়েছে বকেয়া মজুরির পরিমাণ, তাহলে এটা এবার আনসার ঝামেলা কি? যদি বলতো, এই কোশ্চেনটা মানে যিনি করছেন উনি ভুল করছে, যে বলতো যে মোট মজুরি কত, হ্যাঁ মোট মজুরি কত, এইটা কথা ঠিক ছিল, তখন কি হইতো, এইটা ৬২, ওকে ফাইন, এরপরে বকেয়া কত ৩, কারণ বকেয়া যোগ হয় হলে ৬৫ এতে অ্যান্সার। কিন্তু স্যার বলে ফেলছেন জাস্ট বকেয়া মজুরি, মানে এটাই অ্যান্সার, মানে প্রশ্নে অ্যান্সার দেওয়া আছে, ব্যাপারটা এমন আর কি। বা যদি বলতো এখানে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে কত যাবে, তখন এই বকেয়া মজুরি যা দায় তা, তখন অ্যান্সার ৩,০০০ই হইতো। দেখো কোম্পানি আইনে ৫৪(১) ধারা মতে শেয়ারকে স্টকে রূপান্তর করতে কত দিনের নিবন্ধন, এটা সবাই জানে, আমরা মুখস্থ বিদ্যা কোশ্চেন, মানে এই সব কোশ্চেন আছে পড়ানো, আর হচ্ছে চিসারকে অপমান করা এক, ঠিক আছে ১৫ দিন, সবাই জানো। আর ৪-৫টা কোশ্চেন আছে আমাদের, আমরা একটু দেখে নিই, ঠিক আছে। ওকে ভাই আসো, এটা হচ্ছে লভ্যাংশ সমগ্র তহবিল কোম্পানির আর্থিকতা প্রদর্শন করে, সবাই জানো লভ্যাংশ তাহলে কি হয়, মালিকানা সত্ত্ব দেখানো হয়। এটা হচ্ছে সেকেন্ড পেপারে ৫ম অধ্যায়ের কোশ্চেন। লভ্যাংশ সমত তখন আমরা কি করি, সংরক্ষিত যাতে মাইনাস করি, মালিকানা সত্ত্ব বিভিন্ন দেখায়, সংরক্ষিত আইটাই তো জেডটা এখানে দেখায়, আবার এই মালিকানা সত্ত্ব আবার এখানে দেখায়, আলটিমেটলি যে লাও সেই করলো, তিনটাতে দেখানো হয়। আসো, হিসাব চক্রের কোন ধাপে গাণিতিক শুদ্ধতা, র্যামিলের কাজ কি গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই, এবং এই কার্যপত্র ইংলিশ কি ওয়ার্কশিট, মনে রাখবা এটা হচ্ছে এক প্রকার কি ঐচ্ছিক ধাপ বা পরিত্যাজ্য ধাপ। ওকে, মানে প্রস্তুত না করলেও চলে এক প্রকার, বুঝতে পারছো? আর জাবেদা কি বলতো, প্রথম ধাপ কি লেনদেন কি শনাক্তকরণ, তারপরে কি আছে ভাইয়া, এগুলো এই পুরো 10টি ধাপ মধ্যে, মোট চক্রের ধাপ কয়টি 10টি, এর মধ্যে একটি কি লাগে না, আর 9টি কি আবশ্যিক ধাপ, বুঝতে পারছো? আর বিপরীত দাখিলা হচ্ছে পরিত্যাজ্য ধাপ, এগুলো ভালো করে পড়তে হবে, এগুলো না পড়লে কিন্তু অনেক প্রকার বিপদ আছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা তাহলে এইবার আমাদেরকে প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, তৃতীয় ধাপ কি, এটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? প্রথম ধাপ কি লেনদেন বিশ্লেষণ, জাবেদা খতিয়ান, এই তিনটা জিনিস তোমার প্রথম 3টি ধাপ কাজে লাগে। ওকে আসো, এবার আসো নিচে কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়, এটা আসলে ভাই তোমরা সবাই জানো যে লেনদেনের ক্ষেত্রে চালান লাগে। চালান কিসের দলিল, চালান হচ্ছে কি আমার ধারে ধারে নট নগদে ক্রয় এবং বিক্রয়ের দলিল হচ্ছে চালান, এবং ধারে ক্রয় দেখে কি করা হয়, ক্রয় চালান, ক্রয় চালান, আর ধারে বিক্রয় দেখে কি করা হয়, বিক্রয় চালান, ঠিক আছে। আর চালান প্রস্তুত করে কে, বিক্রেতা, বুঝতে পারছো, বিক্রেতা। ক্লিয়ার? ডেবিট নোট কি ভাই, আমরা সবাই জানি ডেবিট নোট ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে ক্লিয়ার? যখন তুমি পণ্য কিনবা, সরি ধারে ক্রয়ের জন্য, সরি ওকে ধারে ক্রয়ের জন্য, যখন তুমি ধারে ক্রয় করবা তার জন্য কি আমরা ডেবিট নোট প্রস্তুত করি, তাই আমরা বলতে পারি এই ক্রয় চালান দেখে কিন্তু ডেবিট নোট প্রস্তুত করা হয়। এই ভাউচারও জানি কি লেটার অফ ক্রেডিট কি, ওই যে আন্তর্জাতিকের দলিল, এটা আমার লেনদেনের সাথে, এটা অনেক বিস্তারিত পড়াশোনা আছে, তুমি একটু জানলে হবে। দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয় তো লাভ কখন হয় ভাই, তখন তোমার সম্পত্তি কি হবে, বিক্রয় মূল্যটা কি বেশি হবে, কার থেকে, তোমার ভ্যালুর থেকে, বুঝতে পারছো? দেখো তো, সম্পত্তির বিক্রয় মূল্য পুস্তক মূল্য অধিক হলে, বিক্রয় মূল্য পুস্তক মূল্যের কম হলে, বিক্রয় সমান হলে, কম হলে, ওকে ফাইন। দেখো তুমি বিক্রি করছো পুস্তক মূল্য, দেখো বিক্রয় মূল্য পুস্তক মূল্যের অধিক, পুস্তক মূল্য মানে কি তোমার একটা সম্পত্তি কতটুকু ভ্যালু আছে, ধর বা বুক ভ্যালু, ধর তোমার সম্পত্তি ভ্যালু 30,000 টাকা, তুমি সেল করছো 50, এটা তোমার বেশি, এই যে বিক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য বেশি হলে স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারছো? আর লাস্ট কোশ্চেন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আমরা সবাই জানি উৎপাদন ব্যয় কি, উৎপাদন ব্যয় হিসাব কি টোটাল একটি প্রতিষ্ঠানে কি ব্যয়, একটা পণ্য শুরু থেকে শেষ পর্যন্ত তার
ব্যয়ের চার্টটি তৈরি করে। এবং আমরা এটাও জানি, আমরা 1 নম্বর কোশ্চেনে পড়ছিলাম IAA01 অনুযায়ী কি উৎপাদন ব্যয় কি এই IA01 এর কি নয়, ধাপ নয়। আর উৎপাদন ব্যয় কি করে, প্রতিষ্ঠানের বিভিন্ন কি বিভাগ অনুযায়ী কাজ করে না। কোন বিভাগ, আমরা প্রথমে কি পড়ি, প্রাথমিক ব্যবহৃত কাঁচামাল, মানে কারখানা নিয়ে কাজ করি না উৎপাদন ব্যয়ে, কারখানা, তারপর অফিস নিয়ে কাজ করি, হ্যাঁ অফিস বিক্রয় বন্টন নিয়ে কাজ করি না, প্রত্যেকটা বিভাগ অনুযায়ী কাজ করি, এই জন্য বলা হয়েছে বিভাগ নিয়ে কাজ করি। ঠিক আছে, আন্তর্জাতিক হিসাব মান অনুসরণ করে না, কারণ IAS01 এর অনুযায়ী এটা নাই, তাহলে আন্তর্জাতিক হিসাব মান IA01 এর মধ্যে এটা নাই, তাহলে করে না। ওকে, আসো। তো এই হচ্ছে তোমাদের কি টোটাল 35টা কোশ্চেন। আশা করতেছি তুমি এটা অ্যানালাইসিস এর মাধ্যমে তুমি অনেকটা আগায় থাকবা। তো এইরকম করে কোশ্চেন অ্যানালাইসিস করলে কোশ্চেনে কি কি আসতে পারে। আচ্ছা, উৎপাদন ব্যয় থেকে তোমাদের ওই যে উদ্দেশ্য আছে না, আমাদের প্যাসুয়ালি বই আছে দেখবা, দুটি উদ্দেশ্য, এটা প্রথম প্রধান উদ্দেশ্য, দ্বিতীয় প্রধান, সেটা ভালো করে পড়বা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর উৎপাদন ব্যয় থেকে ম্যাথ আসলে তোমার যে উৎপাদনের একক ইউনিট প্রতি আসতে পারে, রূপান্তর ব্যয় আসতে পারে, আর হচ্ছে তোমার হচ্ছে একটা প্রারম্ভিক যেগুলো পড়ালাম, আর হচ্ছে তোমাদের ব্যবহৃত কাঁচামালটা আসতে পারে 2 গুণ 3 মধ্যে, এই 3-4টা রকমের আইটেমের ম্যাথ আসতে পারে। হ্যাঁ, সো লিফো ফিফোর ম্যাথ গুলা, লিফো আর ফিফোর ক্ষেত্রে দেন তোমার বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ, এই দুটো আইটেম আসতে পারে একক এবং হচ্ছে টাকা দিয়ে। তো এই দুটো অধ্যায়টা ভালো করে দেখবা, আশা করি ভালো কিছু করবে। এই দুটো অধ্যায় অনেকে স্কিপ করে আর কি, এই জন্য বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।